নমস্কার সবাইকে। মাননীয় সদস্যগণ, আজ প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত কোনো প্রশ্নের উল্লেখ নেই। এমত অবস্থায় শুধুমাত্র তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগে মাননীয় মন্ত্রী মহোদয়গণকে অনুরোধ করছি এবং একই সঙ্গে আজকে প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত হবে বলে আমি ঘোষণা দিচ্ছি। বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে, যেটা আমার বিশ্বাস ওনার হয়তোবা গোচরে আসেনি। আসলে নিশ্চয়ই যে কোনো মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমি খুব সংক্ষিপ্তভাবে আমি যে মার্কিং যে লাইনগুলো এগুলি বলবো, আমি আই নট টেক মাচ অফ টাইম। আমি একটা চিঠি ইংরেজিতে আমি এখানে পড়ে শোনাচ্ছি। একজন প্রশাসনের একজন উচ্চপদস্থ অফিসার, উনি এডিশনাল সেক্রেটারি GAPNT ডিপার্টমেন্টকে চিঠি লিখেছিলেন। I come to various grievances of common people in each সুদীপ বাবু, একটা কাজ করুন না, আজকে তো অনেকগুলো কিছু আপনি চলে যান, শুনুন। চিঠিতে আপনি মুখ্যমন্ত্রী সবাই ধন্যবাদ সবাই আমি একটু শেষ করবো প্লিজ। আপনি হ্যান্ডওভার দিলেও তো মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, in which their own land are transferred to other party land without any information to them. In majority of cases, the person in whom the name of the land is transferred is not known to them. It is on deep analysis of this case, it has been observed that this land transfer are taking place without any documentary proof, as it is clear from the uploaded documents on e-Jomin. Such mutations are not possible from field officers and can only be done through back-end modules available with director land records. Sir, I am quite confident that this blatant mischief of converting one person's land to another has been done with a partnership between land mafias and official of director land record and settlement. I am sharing the file number DH. They will say these mutations are representing only the tip of iceberg. I am suspecting more than each file DH. I am suspecting more than 1,400 tally of land is affected. If you monetize this land, it should be at least 500 crore অনেকগুলো কিভাবে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে, এগুলো দিয়ে ডাইরেক্টর এখন এটা দিয়েছিল। স্যার আমি জাস্ট আই টেক টু 2023 সাল 18 সেপ্টেম্বর 2023 সাল একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিএমএল কালেক্টর চিঠি দেওয়ার পর জাস্ট সি দ্য অ্যামাউন্ট, মানে কোয়ান্টাম অফ তাদের পৌঁছটা কোন জায়গায়। কত 18/9/2023 2023 11 কি 12 অক্টোবর that district magistrate was transferred from that particular place, the Rishipai Java. আপনি এবার দিয়ে দিন এখন অনেক গুরুত্বপূর্ণ আছে। আমার জানার ইচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে ওয়াকিবহল কিনা। যদি ওয়াকিবহল থেকে থাকেন তাহলে চিঠির কাছে একটা চিঠি আপনার দপ্তর একটা এডিশনাল সেক্রেটারি চিঠির কাছে ফটো দিয়েছে। আপনার কাছে যদি চিঠিটা না আসে then you fix up the officer also. এখন আর যদি এসে থাকে, what steps have been taken
এই যে একটা জেলা কয়েকটা ফাইলে 500 কোটি টাকার স্ক্যাম, সারা রাজ্যে দেখুন প্রায় 5,000 কোটি টাকা স্ক্যাম। আপনি বলেছেন তো, বলেছেন, আপনি বলে ফেলেছেন, প্লিজ এবার দিয়ে দিন, বলে ফেলেছেন আপনারা। যদি এছাড়া তো আপনাদের ব্যক্তিগত দেখা করার কথা করছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, what our honorable MLA Shri Prabhamas said, please write a letter in and give all the details. If there is any loophole, or if there is any, if I get anything wrong, of course I will go for investigation. বাস বলেছেন, আপনি তো এরপর আর লাগে না। আরে শেষ মুখ্যমন্ত্রী বলার পরে আর লাগে না। সুদীপ বাবু, আরে মুখ্যমন্ত্রী বলেছেন চিঠি দিন, উনি অ্যাকশন নেবেন। প্লিজ সুদীপ বাবু, আপনি প্রত্যেকটা দিন এসে, ঠিক আছে, দেখবেন সরকারের কোন দুর্বলতা নেই, খুব ইন্টারেস্ট থাকে না। বারবার don't repeat please. No, please, you সুদীপ বাবু, প্লিজ, আপনি বারবার বলছেন প্লিজ। আরে মুখ্যমন্ত্রী বলেছেন তো, আপনি বলছেন জালিয়াতি, আরে সময় আপনি বলছেন জালিয়াতি, এটা প্রমাণ হবে। ঠিক আছে, ওকে। রেফারেন্স পিরিয়ড উল্লেখ বেশি বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সভা প্রত্যেকটা দিন এভরিডে ইউ আর শাউটিং, এভরিডে। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে কাগজ দিয়েছেন, কি বলেছেন, এটা আমি ইনকোয়ারি করে দেখবো। আর যদি মনে করেন চিঠি দেবেন, চিঠি দিতে পারেন। বিরোধীদের তো দায়িত্ব কর্তৃপক্ষে সবটা যে মুখ্যমন্ত্রী বা সরকারের নলেজে থাকবে তা না, আপনারা তুলেছেন আর রেডিমেড উত্তর দিতে পারবে। ওকে বসুন। আরে এখন কিভাবে বলবে? এখন তো বলতে পারে, এখন কিভাবে? He likes to argue always. সবার রেফারেন্স পিরিয়ড আর দুটি রেফারেন্স পিরিয়ড সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতিতে স্বীকৃতি হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথম উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। এখন আমি নগর দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করবো, এই যে বলছি দেখলেন তো, এবার কোশ্চেন আছে নেই, বিধানসভা বাড়াও, কোন কোশ্চেন আছে? শুধু বক্তৃতা, ঠিক আছে, অন্য প্রশ্ন আছে, ডিসকাশন থাকবে। একটা জিনিস লক্ষণীয়, আমরা জানি তো অ্যাকচুয়ালি রাজ্যের মানুষের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, বিরোধীদের কাছে কোনো কোশ্চেন নেই সত্যিকার অর্থে। আপনি দেখুন না, আমার জানার মতে দিস দ্য ফার্স্ট টাইম ইউ টু করা, কেন কোশ্চেন নাই? সব ক্যান্সেল করেছে। কি কারণ? today the 6th day. Today the 6th day. Turn out করলে বাকি 15 কেমনে আসলো? বাকি 5 দিন এবার কোশ্চেন এলো। অন্যগুলি আসলো কিভাবে? ছাড়ুন, বাকি 5 দিন কিভাবে কোশ্চেন এলো? আরে অন্যগুলি আসলো। আমি দৃষ্টি আকর্ষণ করা, আমি সব জানি, আমি সব বেশি বুঝি, মুখের মধ্যে কোনো বিশ্বতা নেই, অলওয়েজ খালি একটা ইয়ে ভাব। বিষয়বস্তুটি হলো গত 19শে মার্চ আজকের ফলিয়াদ পত্রিকা প্রকাশিত প্রথম পাতায় চলছেন গোপাল বাবু, আপনি বিবৃতি দিয়ে আমি রতনবাবু যেটা আপনি বিবৃতি দেবেন, স্যার, আপনি বিবৃতি দেবেন। আমি নেবো, প্লিজ সময় নষ্ট করবেন। আমি যদি এক করে বিবৃতি না দেন, আপনি দেখেন ক্যান্সেল হয়ে যাবে, এটা কিন্তু নাদেন হয়ে যাবে, এটা কিন্তু বাতিল হয়ে যাবে। না, বিবৃতি তো মন্ত্রী না, আরে বিষয়বস্তুটি হলো ফলিয়াদ পত্রিকা প্রথমে মন্ত্রী বলবেন, মন্ত্রী বলার পর মন্ত্রী। ঠিক আছে, উনি জানিয়েছেন কেন? প্লিজ মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী প্লিজ বলুন। বলেছেন এটা আক্ষরিক অর্থে ওনার ম্যানিপুলেটেড করে যেটা করেছেন এটা ঠিক আছে, কিন্তু আপনি জানেন আপনি করেছেন আমাদের উপর নির্দয়ভাবে অত্যাচার। আমার 15টা প্রশ্ন সুদীপ বাবু, বিরোধীদের যারা আসেনি তাদের শুধু আপনি প্রশ্ন যদি আপনি ক্যান্সেল করেন কবি আসবে।
অপ্রাসঙ্গিক অবান্তর প্রশ্ন বাতিল হয়েছে। প্রশ্ন তো রঞ্জিত দেবরে বাতিল হয়েছে, প্রশ্ন তো রঞ্জিত দেবর বাতিল হয়েছে, প্রশ্ন তো রামপদ দেবর বাতিল হয়েছে, প্রশ্ন তো পাঠানলাল দেবর বাতিল হয়েছে, প্রশ্ন তো আমাদের এই প্রবোধ রিয়াংয়ের বাতিল হয়েছে, প্রশ্ন তো হজবের বাতিল হয়েছে। অলওয়েজ ক্রিয়েটিং এমন একটা কিছু করবো আমরা জানি, আমরা বেশি বুঝি, আমরা বেশি বলি। আর আপনার থেকে কে বেশি বুঝে স্যার? পৃথিবীর মাননীয় মন্ত্রী বলতে বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় শ্রী গোপাল চন্দ্র রায়, মাননীয় বিধায়ক, যে বিষয়টা এনেছে আমাদের এই হাউসে, চলছে শহর সৌন্দর্যায়ন, বর্ধিত পুরো এলাকা থাকবে চিরবঞ্চিত সম্পদ। বিষয়টি বর্ধিত পুরো এলাকা, বিশেষ করে ওয়ার্ড নাম্বার 48, 49, 50 এবং 51-এ উন্নয়নমূলক কাজ সম্পর্কে আমরা সবাই জানি যে 2018 ইংরেজি সালে গ্রাম পঞ্চায়েত থেকে আগরতলা পুর নিগমের যে ওয়ার্ডগুলো আমি বললাম সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তার মেইন উদ্দেশ্য হচ্ছে সার্বিক উন্নয়ন। 2022 ইংরেজি সালে পুর নির্বাচনের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ড্রেন, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয় ইত্যাদির কাজ হাতে নেওয়া হয়েছে এবং গত 3 অর্থ বছর অর্থাৎ 2022 থেকে 23-24 এবং 24-25 অর্থ বছরে বিভিন্ন প্রকল্পের অধীনে, যেমন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, 15 ফিনান্স কমিশন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অটল মিশন ফর রিজুভেনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন, যেটাকে আমরুত আমরা বলি, এই ওয়ার্ড 48, 49, 50 এবং 51-তে অনেকগুলো কাজ হয়েছে। এখানে যদি কাজের বিবরণ বলি আমি, 1 নম্বর হচ্ছে রাস্তা, কনক্রিট, ঢালাই, ইট, সোলিং, পেপার ব্লক ইত্যাদি, এবং তাতে করে দেখা গেছে প্রায় এটা 12 এর মাধ্যমে হয়েছে প্রায় 20.45 কিলোমিটার এবং বরাদ্দ অর্থ হচ্ছে প্রায় 7,94,98 লক্ষ টাকা। ড্রেনের যেটি ওপেন কভার আছে সেগুলো 12 এর মাধ্যমে 14.75 5 crore 76 লাখ এখানে বরাদ্দ অর্থ। বিশুদ্ধ পানীয় জলের জন্য অমৃত 1, সেখানেও 59.54 লক্ষ টাকা বরাদ্দ আছে। মাঝারি নলকূপ 15 ফাইন্যান্স কমিশনের টাইড এবং আনটাইড ফান্ড, সেখানে 93টা হয়েছে, এর মধ্যে 1,67 লক্ষ টাকা। বৈষ্ণব টিলা কমিউনিটি হল, সেখানেও ইউটিডির মাধ্যমে 61,71,000 টাকা। বৈষ্ণব টিলা সার্বজনীন শৌচালয়, সেখানেও এখানে স্বচ্ছ ভারত মিশনের জন্য খরচ করা হয়েছে, স্ট্রিট লাইটের জন্য খরচ করা হয়েছে, তাছাড়া রোপ লাইট সেখানেও খরচ করা হয়েছে, হাই মাস্ট লাইট আমতলিতে সেখানেও দেওয়া হয়েছে। টোটাল 76,01 লক্ষ টাকা এখানে বরাদ্দ রাখা হয়েছে। এবং এছাড়াও 49-এর যে অন্তর্গত আমতলি বাইপাসে আপনি জানেন যে সেখানে আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমে সেখানে 150 কোটি টাকার ইউনিট মল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ড্রিম প্রজেক্ট, সেখানে অলরেডি 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট সেটাকে সামনে রেখে সেখানে কাজ শুরু হচ্ছে। এবং কাজেই এখানে এই কথাটা ঠিক নয় যে বর্ধিত এলাকার মধ্যে কোনো উন্নয়ন হচ্ছে না, মানে সেটা এই কাজগুলো আমি এই কারণে বললাম যে এই যে ওয়ার্ড গুলো আছে সেখানে কি কি কাজ এখন পর্যন্ত আমরা হাতে নিয়েছি। এখানে তাছাড়াও পুর নিগমের যে বর্ধিত এলাকাগুলো সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেখান থেকে এডিবি ফান্ডের মাধ্যমে প্রায় 122 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। অনেকগুলো আছে, প্রায় 122 কোটি টাকার ডিফারেন্ট যে কাজের বিবরণ এখানে আছে, রাস্তা, স্টর্ম ওয়াটার ড্রেন, উত্থান। কাজেই
মাননীয় বিধায়ক শ্রী গোপাল বাবু যেটা বলছেন সেখানে উন্নয়ন হচ্ছে না, সেটা সঠিক। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, মাননীয় আমি প্রথমেই বিশেষভাবে এই নিউজটা দেওয়ার জন্য আজকের ফরিয়াদ এবং সমস্ত নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, পত্রিকাগুলি ধন্যবাদ জানাই, প্রকৃত তথ্য তুলে ধরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি খরচ করেছেন, কোনটা কার পকেটে গেছে আমরা জানি না, কিন্তু ভ্যাকসিন এই নিউজটার পরিপ্রেক্ষিতে আমি রেফারেন্স দিয়েছিলাম। আমি আজকেও খবর নিয়েছি, নদীর দক্ষিণ পাড় আমার খুব প্রিয় সম্মানিত মেয়র, উনি ঘোরাঘুরি করেন এই দিকে, ওই দিকে যান না, এখানে লেখা আছে, আমি বলছি না, এই পত্রিকায় লেখা আছে। এখন আজকে খবর নিলাম ওয়ার্ড নাম্বার 21, 22, 23, 41, 42, 43, তারপরে আছে 49, 48, 49, 50, 51। চাল জল তো না, এটা হলো নালার জল ভালো খোলা। মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে বা মন্ত্রীদের বাড়িতে আমাদের এখানে কিছু কিছু ভালো জল আসে। ওই স্বাধীনতার পরে কংগ্রেস যখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছিল, আগুন ওই কলেজ ছিল একটা, তারপরে জোট আমলে হয়েছিল আপনার এই যে বর্দোয়ালি, এরপরে বড় ট্রিটমেন্ট প্ল্যান কোথায়? আগরতলাতে প্রায় অ্যারাউন্ড 5 লাখ পপুলেশন, ইফ নট মোর, কিন্তু নতুন জলের ব্যবস্থা কোথায়? আপনি বলেছেন অনেক কাজ করেছেন, ব্রিজ এনেছেন, লে করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি তো সব করে দিন স্যার। আপনার সদলীয় ভাবে আপনাকে ভালো লোক, এখানেও ভালো লোক, আপনাকে স্যার সবাই ভালো লোক বলে, কিন্তু কাজ কি হবে? আমার বক্তব্য মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন কাজ হয়েছে, কিন্তু দিনের বেলায় মানুষ হোঁচট খায়, এরা কোথায় কাজ হয়েছে? সব লুট হয়ে যাচ্ছে, বাহুবলীরা টাকা নিয়ে যাচ্ছে, কাজ হয়নি। বিধায়ক এলাকার উন্নয়নের কাজ আমরা করতে পারি না বাহুবলীর জন্য। আমি মেয়র মহোদয়কে বলেছি, কিন্তু কথা হলো স্যার শহর এই যে ওয়ার্ডগুলি কেন উপকৃত, কেন পানীয় জল, শুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হবে না? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস করুক যে ভালো শুদ্ধ জল এক্সটেন্ডেড এরিয়া সাউথ এ এবং নর্থ এর জিবি এলাকাতে আপনি পানীয় জল দেবেন। ওকে, ক্লিয়ার করুন। ওকে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি বলেই দিয়েছেন। না দেববাবু, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, না এক মিনিট বলুন। আমি মাননীয় বিধায়ক গোপাল বাবুর বক্তব্যের পর আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যে প্রতিটা এলাকা আগরতলা পৌরনিগমের সৌন্দর্যের জন্য কি কি করেছেন ওনার দপ্তর বলেন। এখন কি রেডি আছে? আমি নিজেও মেয়র, আমি গোপাল বাবু যদি বলেন, আমি আপনার কাছে বলবো যে হাউসে ওনাকে নিয়ে বেরিয়ে ঘুরতে পারি সারা আগরতলায়। 11 ওয়ার্ডে উন্নয়ন হচ্ছে, আমি নিজে যাচ্ছি প্রতি ওয়ার্ডে, উনি যেতে পারেন আমার সঙ্গে। হ্যাঁ, আজকে যেতে পারি। কি বলছিলেন দেববাবু? আমি বলছিলাম যে যদি মাননীয় বিধায়ক উনি যদি আমার সঙ্গে যেতে রাজি হয়, আগরতলার যে কোনো ওয়ার্ডে যে কোনো সময় আমি যেতে রাজি আছি। ওকে, ফাইন, ঠিক আছে, ফাইন, ভালো লাগবে না? না আপনি রেফারেন্স কটা বলবেন? মানে মাননীয় মেয়র বলেছেন এর পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো না? বলুন স্যার। একে তো রাম, তারপরে আবার সুপ্রিম। আমি আপনাকে বলছি, আমার বক্তব্য হল উনি যেটা বলেছেন, উনি সাউথ আগরতলার দক্ষিণ দিকে উনি যান নাই, পত্রিকায় লিখেছে, আমি লিখি, এটা রেফারেন্স। আপনাকে তো আমন্ত্রণ করলো, আমি শুনেন, আপনাকে তো আমন্ত্রণ করলো আজকে যাওয়ার জন্য। আপনি কুকর্ম করবেন, আমিও পিটনি খাবো। ওনারা কাজ করে আমি কেন? আমি বলছি নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর কোন ব্যবস্থা আছে কিনা, নোংরা জল যাচ্ছে, ঠিক আছে, এটা মুখ্যমন্ত্রী বলো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আমি বন্ধ করলাম, আমার কাছে কোনো মেশিন নাই। এখন যারা বন্ধ করে তারা বুঝে গেছে কখন বন্ধ করতে হবে। রেফারেন্স পিরিয়ড দ্বিতীয় উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। এখন আমি মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো রাজ্যের মাছের যোগান বৃদ্ধি করার ক্ষেত্রে দপ্তরের পরিকল্পনা সম্পর্কে।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া রেফারেন্স পিরিয়ডে যে বিষয়টা এনেছেন রাজ্যে মাছের যোগান বৃদ্ধি করার ক্ষেত্রে দপ্তরের পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি রেজ করেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাছের উৎপাদন বৃদ্ধি করা এটা একটা ক্রমমান বা চলমান প্রক্রিয়া। ফিশারি ডিপার্টমেন্ট থ্রুআউট দ্য ইয়ার ভেরিয়াস ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি যাতে রাজ্যে মাছের উৎপাদনকে বৃদ্ধি করা যায়। তার আগে আপনাদেরকে জানা রাখা উচিত বা আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, রাজ্যে আমাদের যে জনসংখ্যা আছে তার প্রায় 98% মানুষ কিন্তু মাছ খায়, অর্থাৎ ফিশ এটা 98%। স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের চাহিদা অনেক বেশি এবং ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্য দ্বিতীয় রাজ্য যেখানে হাইয়েস্ট ফিশ কনজাম্পশন স্টেট। এই মুহূর্তে আমরা যেটা দেখছি প্রায় 1,17,287.46 মেট্রিক টন ফিশ আমাদের এই রাজ্যে চাহিদা রয়েছে, অর্থাৎ 1,17,287 মেট্রিক টনের মাছের আমাদের ডিমান্ড আছে এই রাজ্যে। অর্থাৎ আপনি আমরা সবাই মিলে যে মাছ খাই, ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রত্যেক ব্যক্তি বছরে 27 কেজি মাছ প্রয়োজন, at the rate of 27 per head per কেজি পার হেড। সে অনুযায়ী আমাদের দেখছি আমাদের রাজ্যে প্রোডাকশন এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে 85,805 মেট্রিক টন, অর্থাৎ 2018 থেকে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12,000 মেট্রিক টন মাছের উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করেছি। সেটা নিয়েও আমাদের 85,805 মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন আছে এই রাজ্যে। উৎপাদনের মূল যেটা উৎস আমাদের রাজ্যের নদী, নালা, জলাশয়, পুকুর, ইনল্যান্ড ফিশারি বা বড় জলাশয় যেটা ডুম্বুর জলাশয় রয়েছে, এই সবকিছু মিলে আমাদের 85,000 মেট্রিক টনের মাছের আমাদের উৎপাদন রয়েছে। স্বাভাবিক কারণে সেখানে 31,000 মেট্রিক টনের মাছের আমাদের ঘাটতি আছে। এই ঘাটতি মাছ আমরা বহিরাজ্য থেকে আনি, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, কখনো কখনো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমরা সেই মাছের এনে ডিমান্ড ফুলফিল। এখন এই যে গ্যাপ পরিমাণ মাছ, এটাকে যদি আমরা ফুলফিল করতে চাই, আমরা একটা অ্যাজাম্পশন করেছি সারা রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যে এটা আমরা করতে পারি। যদিও আমাদের রাজ্যে বড় সি ওয়াটার নেই বা কোস্টাল এরিয়া নেই, বড় জলাশয় নেই, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা এই রাজ্যে মাছের উৎপাদনের ক্ষেত্রে। তবুও আমরা দেখেছি আমাদের রাজ্যে এখন পর্যন্ত যে সমস্ত আনইউটিলাইজ ওয়াটার বডিজ আছে, নন ফাংশনাল বা পেরিনিয়াল ওয়াটার বডিজ রয়েছে, সেগুলিকে যদি আমরা ফাংশনাল করতে পারি তাহলে মাছের উৎপাদন আমাদের আরো বৃদ্ধি পাবে। এবং সেই অনুযায়ী আমরা বেশ কিছু জলাশয়কে চিহ্নিত করেছি। এবং আমি যদি আপনাকে বলি, শুধুমাত্র এই বছরে অর্থাৎ 24-25 অর্থ বছরে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট বিভিন্ন বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করে সিলেক্ট করে 579.66 হেক্টর জলাশয় আমরা নতুন ভাবে খনন করেছি, মানে পুকুর দিয়েছি আমরা বিভিন্ন নিউ পন্ড, তার মাধ্যমে আমরা জলাশয় নির্মাণ করেছি। আমাদের ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং, ইন্টিগ্রেটেড মানে কি, ধরুন পুকুর রয়েছে, তার সাথে সে আবার পোল্ট্রি বা ডাকারি অন্যান্য কিছু করছে। আরেকটা রয়েছে আমাদের, যেমন ধরুন ইন্টিগ্রেটেড বা পেডিকাম ফিশ ফার্মিং, অর্থাৎ বিশেষ করে বর্ষার সময় দেখবেন অনেকেরই জলে বা জমিতে যখন ধান রোপণ করে সেখানে জল থাকে, অনেকটা বেশি জল থাকে, যেগুলি লো ল্যান্ড, এবং দেখা যায় 6 মাস পর্যন্ত সেখানে জল থাকে। তো আমরা বলছি যে আপনি ধান উৎপাদন করুন, সাথে মাছের উৎপাদন করুন। তো পেডিকাম ফিশ ফার্মিং এটাও চলছে। তো এভাবে করে আমরা রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রয়াস করেছি। এছাড়াও আমাদের বিশেষ করে 3টা স্কিম আমাদের ফিশারি ডিপার্টমেন্ট কাজ করে। এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের স্টেট বাজেট, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। এই মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার মাধ্যমে নতুন পুকুর নির্মাণ করা, পুকুর সংস্কার করা, মাছের পোনা বিতরণ করা, খাদ্য বিতরণ করা, আমাদের চুনের বিতরণ করা, তার পাশাপাশি সয়েল টেস্ট করা, সাইন্টিফিক সাপোর্ট দেওয়া ফিশ ফার্মার্সদের। এভাবে বিভিন্ন ভাবে
মাছ চাষিদের সাথে থাকার জন্য দপ্তর পরিকল্পনা নিয়েছে। এবং এর চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম যেটা আমরা লঞ্চ করেছি মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায়, যারা মাছ চাষি আছে তাদেরকে মাছ চাষে উৎসাহিত করার জন্য মৎস্য সহায়তা যোজনা নামে আরেকটা স্কিম আমরা চালু করেছি এবং তাদেরকে বছরে ৬,০০০ টাকা কিন্তু আমরা ফিশ ফার্মারকে দিচ্ছি। যেমন কিষাণ সম্মান নিধিতে আমরা ৬,০০০ টাকা করে পাই কৃষকরা, সিমিলার ওয়েতে যারা ফিশ ফার্মার তাদেরকেও বছরে ৬,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা ডিপার্টমেন্ট করেছে। এবং মৎস্য সহায়তা যোজনায় গত বছর আমরা ৩,০০০ ফিশ ফার্মারকে দিয়েছি এবং সেটা সাবসিকুয়েন্টলি ইনক্রিজ হবে নাম্বার। তো এগুলি রয়েছে। ডুম্বুর জলাশয় যেটা আমাদের রয়েছে রাজ্যের সবথেকে বড় জলাশয়, এই জলাশয়কেও আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে ডেভেলপমেন্ট করার জন্য কেইস কালচার ইনস্টলেশন আমরা করেছি। প্রায় ১৫১২টি কেইস কালচার আমরা ডুম্বুর জলাশয়ে ইনস্টল করেছি। এখন কেইস কালচারে কিভাবে মাছের উৎপাদন হবে? মনে করুন জলে তো একটা মাছ ন্যাচারাল হবেই, এই জলের উপরে আবার আমরা কেইস কালচার দিচ্ছি, মানে একটা জালের মধ্যে দিয়ে একটা ব্যারিকেড তৈরি করে তার উপরে আবার আলাদা করে মাছের উৎপাদন হচ্ছে। তো এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে মাছের উৎপাদন অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে। এর বাইরে আরেকটা আমাদের উল্লেখযোগ্য সাফল্য আমি বলবো নিশ্চয়ই ফিশারি ডিপার্টমেন্টের, এটা বলে আমার বক্তব্য কনক্লুড করবো। রিসেন্টলি আমরা দেখেছি আমাদের রাজ্যে অনেকগুলি জলাশয় আছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, বা ধরুন ব্যারেল ল্যান্ড যেখানে ফসল হবে না, ধান হবে না, ইভেন গরুর ঘাস পর্যন্ত হয় না, এরকম কিছু কিছু জায়গাকে আমরা আইডেন্টিফাই করেছি, করে সেগুলিকে ফাংশনাল করার জন্য আমরা একটা প্রপোজাল দিয়েছি সেন্ট্রালকে, অ্যাজ ওয়েল এজ আমাদের স্টেটেও রেখেছি। এবং সেই অনুযায়ী আমাদের ঊনকোটি জেলার বিশিনগর গ্রাম পঞ্চায়েত এখানে প্রায় ৫০০ বেশি হেক্টর জমিতে, একর জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, ফিশারি ডিপার্টমেন্টের ইতিহাসে প্রথমবার এত বড় মাপের একটা জলাশয় আমরা ক্রিয়েট করতে যাচ্ছি যেটা ইন্টিগ্রেটেড ওয়েতে হবে। সেই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কে ১০০ কোটি টাকার আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেটা ফরচুনেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিয়েছে এবং ফার্স্ট ফেজে ৪৩ কোটি টাকা কিন্তু আমরা স্যাংশন দিয়েছি। এখন এই যে বড় জলাশয় নির্মাণ হবে সেখান থেকে আমরা আশা করছি প্রায় আরো অতিরিক্ত ৫,০০০ মেট্রিক টন ফিশ আমরা প্রোডাকশন পাবো শুধুমাত্র বিশিনগর পঞ্চায়েত থেকে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো অনেকগুলি এখানে রয়েছে আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি। আমি মাননীয় বিধায়িকাকে বলবো ফিশারি ডিপার্টমেন্ট কন্টিনিউয়াস ওয়েতে আমরা কাজ করছি যাতে রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় এবং সময় সময় যারা মাছ চাষী আছে তাদেরকে ট্রেনিং দেওয়া, এক্সপোজার ভিজিটে নিয়ে যাওয়া, বিভিন্ন যারা টেকনিক্যাল পার্সন আছেন তাদেরকে ট্রেনিং করানো, সার্টিফিকেট সাপোর্ট দেওয়া, জেলায় জেলায় ফিশ ফেস্টিভ্যাল করে তাদেরকে উৎসাহিত করা, এইভাবে বহুবিধ পরিকল্পনার মাধ্যমে ফিশারি ডিপার্টমেন্ট মাছের উৎপাদন বৃদ্ধি, তার সাথে সাথে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা ফিশ ফার্মিং সেক্টরে চাইছি তার জন্য দপ্তর কাজ করছে। তো আমি মাননীয় বিধায়িকাকে ধন্যবাদ জানাবো এবং আমি আশা করছি আগামী দিন ফিশারি ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল রোল প্লে করবে যাতে মাছের চাহিদা পূরণ করা যায়। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা রাজ্যের মাছের জোগান বৃদ্ধি করার দপ্তরের পরিকল্পনা সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে। আমি রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে চাইব যে 2017-18 সালে বহির্দেশ থেকে কতটুকু মাছ রাজ্যে আমদানি হতো? না না না, এটা পছন্দ এখন এই হিসাবটা উনি কিভাবে দেবেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন না হয় মাননীয় মন্ত্রী পরে হয়তো আপনি চিঠি দিয়ে শুনুন, আপনি চিঠি দিয়ে জানতে চান কোনো অসুবিধা হবে না, আপনি কষ্ট করবেন না, ঠিক আছে। আর বর্তমানে রাজ্যে বৈদেশ থেকে কতটুকু মাছ রাজ্যে আমদানি প্রয়োজন সেটাই আমি মাননীয় মন্ত্রী রাখবো। নমস্কার। মাননীয় মন্ত্রী বলতে পারবেন? তথ্য আছে আপনার কাছে? বলুন। নমস্কার স্যার। বিষয় হচ্ছে কি, আমার বাগমা অ্যাসেম্বলি এবং নলছড়া অ্যাসেম্বলি এই দুইটা মিলে ওইখানে কাচিরাংছড়া, দলেমাছড়া এগুলি সব উৎস হচ্ছে আমার এলাকার থেকে হয় জল এবং এটা গড়িয়ে রুদ্রসাগরে গিয়ে পড়ে। তো মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি
আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, ওইখানে মাছের পোনা যদি ছাড়া হয় তাইলে পর উপরের অংশ যখন থাকবে তখন জনজাতিরা যারা আছে মাছের ব্যবসায়ী ওরা খেতে পারবে, এবং পশ্চিম দিকে গেলে পর এটা ওইখানে জেনারেল তারা খেতে পারবে। অর্থাৎ রুদ্রসাগরের পরে একটা বৈশা মাছও ঘুম থেকে নেমে যেতে পারে না। তার জন্য এই বিরাট অংশটাকে আমরা জলাশয়ের হিসাবে, অর্থাৎ আমাদের মৎস্য চাষীদের জন্য এটা ভালো একটা পদক্ষেপ নিলে পর নিশ্চয়ই এটা রাজ্যের জন্য উপকৃত হবে। এটাই ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, প্রথমে আমি বিধায়িকা স্বপ্না দাস পাল মহোদয়া যে বিষয়টা এখানে বলেছেন ওনার ক্লিয়ারিফিকেশনে, যে 17-18 সালে কত পরিমাণ মাছ বাইরে থেকে আসতো, এটা খুব ইজি আমরা বলতে পারি। কারণ আমরা যদি 17-18 সালে প্রোডাকশন দিকে রাখছি তাহলে সেই সময় 68,000 মেট্রিক টন ফিশ প্রোডাকশন ছিল আমাদের কাছে, যেটা বেড়ে বর্তমানে 85,000 মেট্রিক টন হয়েছে। তো স্বাভাবিক কারণে 117,000 মেট্রিক টন যেটা আমাদের রয়েছে ডিমান্ড, এবং সেটা দেখলে আমি যেটা হিসাব করে দেখলাম প্রায় 51 মেট্রিক টনের মতো মাছ তারা বাইরের রাজ্য থেকে আমদানি করে। এবং বর্তমানে যেটা তিনি বললেন এটা তো আমি আমার উত্তরে বলেছি যে আমাদের প্রায় 31,481 মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে বর্তমানে আছি। তো আমাদের টার্গেট এটাকে রিডিউস করা এবং উইদিন দ্য শর্ট পিরিয়ড যাতে আমরা সেটাকে মিট করতে পারি তার জন্য সব রকমের পরিকল্পনা আমরা নিয়ে কাজ করছি। আর মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় যে বিষয়টা বলেছেন এটা আমি নিশ্চয়ই দেখবো এবং ডিপার্টমেন্টকে আমরা বলবো যাতে সেই বিষয়টাকে দেখার জন্য। ওকে, মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যশীল দৃষ্টি আকর্ষণের নোটিশ। আজ 3টি দৃষ্টি আকর্ষণের নোটিশ সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণের নোটিশ প্রদান করেছেন মাননীয় সদস্য শ্রী পল রাংশু। নোটিশটি বিষয়বস্তু হল রিগার্ডিং দি ফাইন্যান্সিয়াল প্ল্যান ফর retaining TTAADC employees in 2025-2026. এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। Sir, calling attention notice, Sri Paul Rangshu, মাননীয় বিধায়ক, DLA কৃতক উত্থাপিত 2025-26 অর্থবছর TTADC অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আর্থিক পরিকল্পনা সংক্রান্ত। TTADC ভারতের সংবিধানের 6ষ্ঠ তহসিলের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাই এটি তার অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য স্বাধীনভাবে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে। রাজ্য সরকার রাজ্যের বাজেট কাঠামো ও আর্থিক সংহতির উপর নির্ভর করে TTADC কে তার উন্নয়নমূলক পরিকল্পনার বাস্তবায়ন ও আর্থিক দায়িত্ব প্রতিপালনের সার্বিক সহায়তা প্রদান করে চলছে। TTADC থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে TTADC অধীনে 1,631 জন পেনশনার ও ফ্যামিলি পেনশনার রয়েছে, যাদের পেনশন বিতরণের জন্য মাসিক 3.81 কোটি টাকা প্রয়োজন। উপরন্তু 2025-26 অর্থ বছরের আরো 385 জন কর্মচারী অবসর গ্রহণের কারণে পেনশন বরাদ্দ বাবদ খরচ আরো বৃদ্ধি পেতে চলেছে। TTADCর হিসাব অনুসারে 2025-26 অর্থ বছরের পেনশন সংক্রান্ত আর্থিক দায়বদ্ধতা পূরণের জন্য মোট 108 কোটি টাকার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্য সরকার TTADC কে বিভিন্ন উপায়ে যথেষ্ট আর্থিক সহায়তা প্রদান করে আছে, যার মধ্যে রয়েছে করের অংশ, স্থানীয় সংস্থা অনুদান, TTADC তে নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, বিভিন্ন বিভাগ থেকে তহবিল হস্তান্তর, অর্থ কমিশন অনুদান এবং বিশেষ মূলধন অনুদান ইত্যাদি। চলতি 2024-25 অর্থ বছরের শেয়ার অফ ট্যাক্সেস এবং লোকাল বডি গ্র্যান্ট এর জন্য 420 কোটি টাকার বাজেট এস্টিমেটের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 559.83 কোটি টাকা TTADC তে অনুমোদন ও হস্তান্তর করা হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য একই খাতে এস্টিমেটেড 518.619 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা চলতি বছর বরাদ্দের তুলনায়
23.50% বেশি। এই প্রসঙ্গে উল্লেখ যে ট্রাইবেল সাবপ্ল্যান টিএসপি ব্যয়ে ধারাবাহিক ও উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ট্রাইবেল সাবপ্ল্যান খাতে 2024-25 অর্থ বছরে 5,899.8 কোটি টাকার বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। 2025-26 অর্থ বছরে 60,184.85 কোটি টাকা নির্ধারিত হয়েছে, যা বর্তমানে অর্থ বছরের তুলনায় 21.19% বেশি। বাজেট বরাদ্দ ছাড়াও রাজ্য সরকার জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে 2024-25 অর্থ বছরের টিটিএডিসিকে বিভিন্ন রাজ্যের প্রকল্পের অধীনে 114 কোটি টাকা বরাদ্দ করেছে, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বোর্ডিং হাউস স্টাইপেন্ডের মতন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে। স্যার, টিটিএডিসি যিনি বেখা গোনাं মায়া गोनां যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা টিটিএডিসি সাইন্য কুনছে স্পেশাল ক্যাবিনেট আছে গই খানায় 30 কোটি রাং হাজার স্যার মনি বিসিং তবো ফাউন্টেন উসমুক হাউস হাই টিটিএডিসি যিনি সাইন্য কুনছে অনেক রাং হাজার স্যার বুঝতাঙ্গো जोंवान सुनाय तैगो जोंनि टिटिएडिसि नि बिसिंगो तेबो कमां हाय रहियाखाय टिटिएडिसि जदिनो डेभलपमेन्ट नि हाखाय राज्य डेभलपमेन्ट नि आबाइन बागै सिनि माया गोनां हा गोनां मुख्यमंत्री टिटिएडिसि नि बागै खलबो काम खालामो सार बुस्तां थानायो 35 बছर मात्र 4टा कलेज स्कुल दंमोन सार जोंनि सरकार फायमानि परे आं टोटाल 21टा कलेज स्कुल को मोर टिटिएडिसि नि बिसिंगो सार आबाइन बागैनो आं सावो जोंनि सरकार फायमानि परे टिटिएडिसि अनेक डेभलपमेन्ट खा लामा खै लामा खा दै खै दै खा जत किसु सार जोंनि सरकार डेभलपमेन्ट बिसासि सार हामबाय सार पॉइंट ऑफ क्लैरिफिकेशन सर दिप्रासा हामफ्राय बेलेग मन्थ्रिनि बरंगोनां मन्थ्रिनि थानायानि क्लैरिफिकेशन बैलानो हास्तेनि मंत्री अक्रानो हामबाय मायाफोर तामनि हिंखाय स्पेशल एसिस्टेंस रां रखमानि बागै हाइपनानि क्लैरिफिकेशन के अबसि जों जतनो साइमनो टिटिएडिसिओ मेचि थांबायदेक दङ आरो नि बिसिं 1600 नि साका स्कुल दङ बे ताकलायनि जे बाजेट अफ 860 crore जापानि आबुनि बिसिंसे जों टिटिएडिसि न हामग्राय खायनानि आरो बिसिं खबजागौ डेपुटेड स्टाफ निजेनि स्टाफ दङ जनरल एडमिनिस्ट्रेशन नि खर्चा दङ आजागाव एक्सएमडीसी फैमिली रकनि पेंशन दङ ओंखाय आजागा गोबांमा अबहाय हिडेन खर्चा दङ ओंखाय आंनि सोंमुंखाय जों टिटिएडिसि न पैसा फानदोनानि बागै जों तांनि शेयर ऑफ टैक्सेस बारि देनिया दंनाय एबाखै जदि से सिस्टम दङ ओंखाय सेमानो नुखा आरडी पंचायत फाइनेंस कमिशन स्टेट फाइनेंस कमिशन जे रां मारि रिजर्व मानि 735 crore जे फुनुकमानि आजागानि बिसिं टिटिएडिसि नि रिपोर्ट नि मते 5% मांखा ओंखाय जों आबुनो तांगै जिनि जे रयल्टी माननानि टिटिएडिसि नि जे हावो एक्सप्लॉइट मानि गेस उंखुं बलं उंखुं लामा उंखुं अबनि शेयर ऑफ टैक्सेस जों तैसा गोबां खायदोंमोन खायमान खांखाय बाहायके खायनाय बाहायके डिपार्टमेंट बाय डिपार्टमेंट सालायनाय नांखांखाय 16 फाइनेंस कमिशन बाहायके स्पेशल एसिस्टेंस नि बागै तैसा जों रांमारि सानहरनाय तांनि हिंखाय 25-26 जरा रिटायरमेंट थानाय बर'नो रोदानि बागै जदि से रांखाया खाय बर' लामाव अंखना नांखांखाय या सिजों से सुदारनाय ओंखाय जों आबुनो काटिनानि बागै जों बाहायके एडवांस फाइनेंशियल प्लान खायमा 16 फाइनेंस कमिशन दा शेयर ऑफ टैक्सेस बारि लुगै दा हायखायबा कायसे बजेट प्लान गाहाम खाय तेबेसे सालाय सुग्रुबै डिपार्टमेंट टू डिपार्टमेंट सालायै डिस्ट्रिक्ट काउंसिल नि मंत्री रंबै सालायै जोंनि स्टेट कैबिनेट मिनिस्टर रंबै सालायै जों आपनो बाहायके स्क्रूटिनाइज खाय
जों रांमारि बाहायके बारे दैमान जिनि साखाव यासि सुजा गया फैखायो जों बाहायके जिनि अ सरकार जिनि अ हांख्राय बेदेगनो तलाङै थांमान आबुन आनि क्लेरिफिकेशन खालामबाय স্যার আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন কিছু আছে আমি বলতে চাই এই বিষয়ে টিটি এডিসি কে শুধু ট্রাইবাল হেলথ ডিপার্টমেন্ট দেখতে হবে এরকম আইন আছে কিনা আমি জানি না যেহেতু আজকে এখানে কলিং অ্যাটেনশনে টিটি এডিসি ফাইন্যান্স ব্যাপারে আলোচনা হচ্ছে আমি মনে করি এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই আলোচনাটা যদি হয়তো এটা সুবিধা হয়তো কেননা যে ফাইন্যান্সের যে সমস্যা এডিসি তে প্রায় সময় আমরা দেখি পত্রিকায় যে এডিসির টাকা পাচ্ছে না হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ পাল্টা অভিযোগ সবসময় আমরা পত্রিকায় দেখি আমি মনে করি স্যার বর্তমান আমাদের এই সরকার এবং এডিসি গভর্নমেন্ট একটা প্রি বাজেট একটা যদি মিটিং করা যায় তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি যেন আগামী বছর এরকম একটা ব্যবস্থা করা হোক বাজেটের আগে টিটি এডিসি এবং আমাদের রাজ্যের বাজেটের আগে একটা প্রি বাজেট একটা মিটিং যদি করা যায় তাহলে বিভিন্ন সমস্যাগুলি আমরা দূর করতে পারবো বলে মনে করি কারণ কোন খাতে কতটুকু টাকা প্রয়োজন হবে সেই বিষয়ে যদি টিটি এডিসি অথরিটি এখানে এসে মাননীয় অর্থমন্ত্রীর নিকট যদি বলার সুযোগ পায় মিটিং এ তাহলে অনেক সমস্যাগুলি সমাধান এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও অর্থ দপ্তর থেকেও অর্থ বাড়িয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি আরেকটা স্যার উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমি একটা সূত্র আপনাকে একটা বলছি যেমন পিডব্লিউডি বছরে 5 কোটি টাকা মাত্র পাইয়ে দিচ্ছে যদি কোয়ার্টারলি যদি আমরা মিটিং করি টিটি এডিসি এবং আমাদের পিডব্লিউডি হোক বা অর্থ দপ্তর হোক যদি কোয়ার্টারলি একটা মিটিং করে ডেভেলপমেন্ট ইস্যুটা নিয়ে যদি আমরা রিভিউ মিটিং যদি করি তাহলে এই সমস্যাগুলি থাকবে না বলে আমি মনে করি এটা যেন করা হয় আরেকটা বিষয় গতকাল আনসার কোয়েশ্চেন আমি দিয়েছিলাম টিটি এডিসির 12টা বিল এখনো রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় এইগুলি কতগুলো আইনে 2024-23-এরও কয়েকটা বিল আছে স্যার এগুলি যদি দ্রুত এখানে রিভিউ করে যদি এই বিলটা অনুমোদন করে পাঠানো হয় তাহলে টিটি এডিসি অথরিটি কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি আরেকটা হয়েছে স্যার যে আমাদের যে টিটি এডিসির যে বাজেট কিন্তু আগরতলা মিউনিসিপ্যালিটি কাউন্সিল থেকেও কম স্যার অনেক কম সুতরাং আমাদের কিন্তু জায়গাটা রাজ্যের 70% এলাকা বনভূমি সহ সুতরাং এই বড় এলাকা একটা উন্নয়নের জন্য আর টিটি এডিসি শুধু স্যার এখানে জনজাতিরাই থাকে না এখানে অজনজাতিরাও থাকে স্যার সুতরাং এই বিষয়টা শুধু ট্রাইবাল হেলথ ডিপার্টমেন্টে না হয়ে স্যার এটা অর্থ দপ্তর এবং অন্য দপ্তরের মাধ্যমে এটা দেখাশোনা করাটা ভালো হবে বলে আমি মনে করি স্যার আপনাকে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় স্যার বার্নিং ইস্যুস তার জন্য আমি বলতে ইচ্ছা হচ্ছে অ্যাকচুয়ালি মাননীয় স্পিকারের মানে বলুন অ্যাকচুয়ালি কয়েকটা মাস ধরে প্রায় হস্টেল যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্পন্সর হস্টেল যে ট্রাইবাল হস্টেল গুলাতে অনেক আমরা সুইসাইড যে এখন যে সুইসাইড হচ্ছে এটা তার জন্য অনেকগুলো হস্টেলে স্পেশাল কোনো ওয়ার্ডেন নেই আমাদের হোস্টেল সুপার না থাকার কারণে কিছুদিন আগে ডক্টর বি আর আম্বেদকর আগরতলাতে ট্রাইবাল হস্টেলে একটা মেয়ে সুইসাইড করেছে এর আগেও কুমলুং কুম্পই একাডেমির হস্টেলে একটা ছেলে সুইসাইড হলো তো এইগুলো ট্রেন চলে হচ্ছে তো তার জন্য হস্টেল সুপারের স্পেশাল রিক্রুট করার জন্য বা সরকার থেকে কোনো বা ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে কোনো এরকম উদ্যোগ আসে কিনা আমি জানি স্যার বরং নাম বিশ্বজিৎ কলোনি যে শুনো চিনি দপ্তর ইতিমধ্যে
ফিনান্স ডিপার্টমেন্ট হইতে অ্যাপ্রুভাল রিজার্ভ 117 জন আনি খানাতে কুসিঙ্গানো যে কিছুদিন বিসিঙ্গানো 117 জন চিনি পোস্টাল সুপার जोंनि फैजना स्पेशल आगे কোনো সরকারি আমলাव কোনো মধ্যে হাজার থানায় 35 বছর লোক আছে কোনো দিনও কোনো চিনি হোস্টেল মানে আলাদাভাবে হোস্টেল সুপার কোনো নিয়োগ কোনো পরিকল্পনা যায় কিন্তু চিনি মায়া গোনাं খা গোনাं বরং গোনাं প্রফেসর ডাক্তার মানিক সানি নেতৃত্বে যে সরকার আলাদাভাবে অংশটা যত হোস্টেলের লোক হোস্টেল সুপার নিয়োগ ফেজনা কিছুদিন বিছিং স্যার sini Polda Sudini যে সমূহ 2024-25 অর্থ বছর আলাদা বাজেট ছাড়াছে স্যার 114 কোটি রাং বিশের হাজার 114 কোটি যিনি ফাইন্যান্স মিনিস্টার হবেন 100 কোটি বাজেট ছাড়াও স্যার 2024 বছরে 24-25 অর্থ বছরে 114 কোটি টাকা মানে বাজেট ছাড়াও দিয়েছে স্যার 114 কোটি টাকা আমরা আগামী দিন ফিনান্স মিনিস্টার বিটিএডিসি সকল মিলে আমি আগেই বলেছি স্যার এডিসি আমাদের উন্নতি হলে আমাদের ত্রিপুরা উন্নতি হবে না এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে এডিসিকে আমরা আগামী দিন আরো আমরা বসে আলোচনা করব থ্যাংক ইউ স্যার আমি বলতে ওনার সুবিধা মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি উনি উত্তর দিয়েছেন আসলে I want to tell Honorable Tribal Welfare Minister মাননীয় বিধায়ক পল দাংশু যে সেগমেন্ট very specific you just go through this regarding the financial plan for retiring TTADC employees TTADC no 40 কোটি 100 কোটি special assistant he is not interested his question is not that TTADC is in deep crisis আমি মাননীয় অর্থমন্ত্রীর গোচরে এনেছি ব্যাপারটা যে TTADC অনেককে রিক্রুটমেন্ট করেছে বাট স্টেট গভর্নমেন্ট ডোন্ট নো অ্যাবাউট তো যখন রিটায়ারমেন্ট হলো হাউ দে আর গোয়িং টু গিভ দি পেনশন এখন যে পেনশন গুলো দেওয়া হচ্ছে টিটিএডিসির যে রেভিনিউ কালেকশন এটা স্টেটই দিচ্ছে ফরেস্ট থেকে বিভিন্ন সোর্স থেকে যে শেয়ার অফ ট্যাক্সেস যাচ্ছে ওইখান থেকে এই পেনশন গুলো দিচ্ছে মাই ওয়ারি ইজ আগামী বছর তো রিটায়ারমেন্টে যাবে তাদের পেনশন এমন দিন আসবে যে শেয়ার অফ ট্যাক্সেস এর চাইতেও বেশি পেনশন দিতে হবে TTADC is going to collapse on that. আমি যখন সেখানে ছিলাম আমি বারবার বলেছি সেখানে নো মোর রিক্রুটমেন্ট আজকে যদি আমরা করি হোয়াট ইজ আর ফাইন্যান্সিয়াল প্ল্যান এই লোকগুলো যখন রিটায়ারমেন্টে যাবে তাদের পেনশনটা কে দেবে আমি খাবো কিন্তু এটা যদি বাইরে দিয়ে বেরিয়ে না যায় পেটের কি অবস্থা হবে ভেরি সিম্পল তো এই যে সমস্যা আই রিয়েলি থ্যাংক অনারেবল মেম্বার পল দাংশু যে এইটাকে গভীরভাবে আলোচনা করে দ্যাট ইজ ওয়াই ইয়েস্টারডে অলসো আই টোল্ড TTADC and Tripura State Government and Finance Department we have to sit together analyze এবং এটাকে কিভাবে সমস্যার সমাধান করা যায় এটা দেখতে হবে I think Tribal Welfare Minister alone cannot solve this problem Honorable CM and Honorable Finance Minister আমার মনে হয় গুরুত্ব দিয়ে এদেরকে ডেকে we should sit for it. Thank you. Okay. দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ অ্যাকচুয়ালি মাননীয় আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ডিটেলস বলেছেন এবং অনারেবল মিনিস্টার ক্ষমতার সঙ্গে তিনি বক্তব্য রেখেছেন ওইটাই আমাদের ছিল টিটিএডিসি যেভাবে প্রত্যেক বছরে আমাদের বাজেটের প্রভিশন পাচ্ছে এবং ছোট্ট করে ভাড়াটাও সেটা একটা হিসাবের মধ্যে আমাদের করতে হয় এবং যে 760.40 crores বাজেট এস্টিমেটেড ছিল 2024-25 বাট আমরা কিন্তু এডিশনাল আমরা
পেমেন্ট করতে হয়েছে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইভেন সিএম টিটিএডিসি রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে যেখানে স্যালারি দিতে পারছে না বলে 169.82 কোটি কিন্তু অ্যাডিশনাল পেমেন্ট করেছে তাদের, ওইটা আমরা মিট আপ করেছি। যেমন বিভিন্ন ট্রাভেল সাপ্লাইনের মাধ্যমে যে কোনো টাকা বাড়ছে, গতবারের থেকেও আমাদের অনেক টাকা, 7148.85 টোটাল আমরা প্রভিশন রেখেছি। পার্সেন্টেজের কথা আমাদের দরকার নেই বলে আমরা নেই, কারণ টিটিএডিসির টোটাল ডেভেলপমেন্ট স্টেটের ডেভেলপমেন্ট, ওটাকে ছোট করে চিন্তা করে আমাদের স্টেট এক ত্রিপুরা শেষ ত্রিপুরা হতে পারে না। কিন্তু কতগুলো প্রসিডিউর সিস্টেম আছে, এই সিস্টেমগুলো যদি টোটালি যদি না জানেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানতে হবে যে এখন টোটালি যেগুলো স্টেট গভর্নমেন্ট যে স্টাফ সেখানে দেয়, এদের সমস্ত স্যালারি পেনশন এভরিথিং তাদের টোটালি কিন্তু স্টেট গভর্নমেন্ট তাদেরকে প্লেস করে, যেটা বলেছে মাননীয় মন্ত্রী অনিরুদ্ধ ঠাকুর মহোদয়। ঠিক আমার কাছে যখন এসেছিল মিস্টার লালদাংশ সিএম আমার সঙ্গে দেখা করেছিল, আমার সঙ্গে ব্যাপারে ডিসকাশন হয়েছিল, আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এই যে টোটাল যে পেনশনে যাচ্ছে তাদেরকে পেনশন দেওয়া, ওয়ান টাইম গভর্নমেন্ট নর্মস তাদেরকে দিতে লাগে, সেটা দিতে গেলে আমরা কি করে জানবো, ফাইন্যান্স কি করে জানবো? ফাইন্যান্স তো জানতে হবে যে কে কে কোথায় হয়েছে। এই ব্যাপারটা আমি বলেছিলাম যে আপনাদের যে অফিসার আছে দায়িত্ববান, ওনাকে নিয়ে একটা আমাদেরও ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে বসে একটা আপনাদের প্রপোজালটা ক্লিয়ার করেন যে আপনারা কিভাবে এদেরকে রিক্রুট করছেন, সংখ্যায় কতটা রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা কতটা করতে পারেন, এগুলো ফাইন্যান্সের কাছে কোনো রিপোর্ট নেই। তো আপনাদের এইটার মধ্যে ফাইন্যান্স হস্তক্ষেপ আমরা ডাইরেক্টলি করতে পারি না, কিন্তু আমরা টোটালি এটা ভার্বাল ডিসকাশনের মধ্যে আমরা বলার চেষ্টা করেছি যে সরকারকে যদি দিতে হয় তাহলে সরকারকে টোটাল তথ্যটা জানতে হবে আপনি যে কি করছেন। তো সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমি সেটা আমরা কি করে আমরা বাজেট প্রভিশন আলোচনা করবো, এবং সেটাও কতটুকু সম্ভব হবে সেটাও আমরা জানার পরে আলোচনা করে, এবং সেটা কি করা উচিত কিছুটা তো রেস্ট্রিকশন থাকতে হবে, এবং সেটা আমরা অনারেবল আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলে এটা সার্বিক একটা আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে করা যায়, তার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ডলি আলাদা করে যখনই একটা আমাদের আন্ডার ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের আন্ডার যখন বাজেট মিটিং হয়, সেখানেও কিন্তু বারবার গত 2 বছর কিন্তু আমরা আলাদা করে টিটিএডিসির জন্য আলাদা করে আমরা একটা স্পেশাল ফান্ডের জন্য ডিমান্ড করে আসছি। যদি আমরা সেটা ডাইরেক্ট এইভাবে পাই না, অন্যান্য ভাবে আমাদের ডেভেলপমেন্টের খরচ হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমরা এটা ডাইরেক্টলি পাইনি, আমি চেষ্টা করেছি। এখন পর্যন্ত যে জিনিসটা নিয়ে বারবার কথা উঠছে যে এই যে ডেভেলপমেন্ট ফান্ড থেকে, যে ফান্ড থেকে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে তাদের যারা পেনশনে যাচ্ছে, এটাই আমাদের কাছে হবে। যে টোটাল তথ্যটা নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে বারবার ডিমান্ড থাকবে, কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল প্রসঙ্গে আমার রিকোয়েস্ট থাকবে এটা আগামী দিনে এটা টোটাল ওদেরও তাদের মানে চিফ এক্সিকিউটিভ অফিসার আছে সবাইকে নিয়ে সিএম সবাইকে প্লাস মিনিস্টারও থাকবেন, আমরা তারপর আলোচনা করার পরে কি হয় সেটা নিয়ে অনারেবল চিফ মিনিস্টারের কাছে আমরা সেটা আমরা রাখবো। ঠিক আছে। দ্বিতীয় বিষয় উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। বিরোধী বেঞ্চকেও কিছু পার্টিসিপেট করতে দেন এই বিষয়ে, গোপাল বাবু বলতে চান। কারণ আপনি মনে রাখবেন কংগ্রেস পার্টি কিন্তু ভারতবর্ষে নাম্বার 1 বিরোধী পার্টি, এখানে সংখ্যা কম হইতে পারে, এই খাতিরে আমরা গোপাল বাবুকে 2 মিনিট বলতে। না মনে আছে তো, এটা নতুন করে আপনাকে মনে করাতে হবে না, কংগ্রেস সর্বভারতীয় মহিলা। হ্যাঁ বলুন। আমি রিলেভেন্ট এই যেটা কলিং অ্যাটেনশন খুব প্রাসঙ্গিক। আমাদের জনবহুল পত্রিকা আমরা দেখতে পেলাম যে 13 মাসের পেনশন পাচ্ছে না টিটিএডিসি যারা রিটায়ার্ড কর্মচারী। এই সম্পর্কে আমরা একটা পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন দিতে চাই, মাননীয় মন্ত্রী কি বলবেন? 13 মাসের পেনশন, 13 মাসের পেনশন মন্ত্রী মহোদয় এখন দিতে পারবেন? তাহলে পরে দেবো স্যার। ওকে স্যার, সুইসাইড শুরু হয়ে গেছে। নিহত মহোদয়,
আমি এই বিষয়ে একটু বলতে চাই, যেটা মাননীয় বিধায়ক বাবু বলেছেন। অ্যাকচুয়ালি বিষয়টা বুঝতে হবে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী অলরেডি বলেছেন বিশদ কথা। আমাদের মাননীয় মন্ত্রী উনিও এখানে বলেছেন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, আপনি কিন্তু বিষয়টা ধরতে পারেন। কি বলেছে যে ওখানে আমাদের যেমন স্টাফ আছে, প্রচুর স্টাফ ডেপুটেশন আছে ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, তারা যখন রিটায়ারমেন্টে যায় তাদের সমস্ত দায়ী দায়িত্ব কিন্তু স্টেট গভর্নমেন্ট। ওকে, কিন্তু টিটিআইডিসি কি করেছে, ওনারাও কিন্তু ওখানে নিজেরা স্টাফ রেখেছে, কিন্তু উইদাউট টেকিং দ্য কনকারেন্স অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট। না না, একটা কথা হয়েছে, আপনাকে আমি বলেছি আগে, ওই জায়গার মধ্যে ত্রিপুরা সরকারের, আপনি শুনুন না কথা, এর জন্যই তো বলেছে ত্রিপুরা সরকারের পক্ষে ওইখানে যারা ওইখানে ওনারা চাকরি দিয়েছেন, ত্রিপুরা সরকার কিন্তু ডাইরেক্ট ওনাদেরকে দিতে পারছেন না। এর জন্যই বলছে যে আমরা বসে এটা নিয়ে আমরা ডিসকাশন করি। দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। ঠিক আছে, বলছি আমরা, মানে এটা আপনি এবার ক্লিয়ার হয়েছেন কিনা? না না, বলছি তো কি কারণে দিতে পারছে না, ওটা বলছে না না, রেভিনিউ থেকে ওনারা তো বলেছেন, বিভিন্ন রেভিনিউ থেকে ওনারা দিচ্ছেন। এটা নিয়ে আমরা বসে বসে কথা বলবো, এটা বসে আলোচনা করে স্থির হবে। তো বিরোধী সিনহা মহোদয় বিষয়বস্তু হলো ওয়াকফের খাস জমি ফেরত দেওয়া সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি নোটিশে বিবৃতি প্রদানের জন্য ওয়েলফেয়ার অ্যান্ড মাইনরিটি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ব্রিজেট সিনহা মহোদয় ওনারা যে কলিং অ্যাটেনশন ওয়াকফের কাজ জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে। আমরা জানি ভূমি সম্পত্তি সম্পর্কে খুব অত্যন্ত সেটা সেন্সিটিভ ইস্যু। ত্রিপুরা ওয়াকফ বোর্ডের তথ্য অনুযায়ী ত্রিপুরা ওয়াকফ সম্পত্তির সংখ্যা হলো 1899টি। এই ওয়াকফ সম্পত্তির মধ্যে 980টি সম্পত্তি ওয়াকফের নামে বা মোটাওয়ালির নামে নথিভুক্ত আছে এবং বাকি 919টি সম্পত্তি খাস খাতিয়ানের নথিভুক্ত আছে এবং খাস খাতিয়ানের মন্তব্য কলমে লেখা রয়েছে মুসলিম জনসাধারণের ব্যবহার্য 1899টি ওয়াকফ সম্পত্তি শ্রেণী বিন্যাস হলো: মসজিদ 602টি, কবরস্থান 920টি, ঈদগাহ 55টি, দরগাহ 5টি, পীরস্থান 47টি, মাদ্রাসা 57টি, অন্যান্য জমি পুকুর 213টি। 1960 সনে আরম্ভ হওয়ার জরিপে এবং 1980 সনের পূর্ণ জরিপে উপরিউক্ত 919টি সম্পত্তি খাস খাতিয়ানে নথিভুক্ত করা হয়েছে। তৎকালীন সময়ে সরকার সম্পত্তিগুলি ওয়াকফ বোর্ডের নামে নথিভুক্ত করার কোনো উদ্যোগ নেয়নি। উপরিউক্ত 919টি সম্পত্তি ওয়াকফের নামে নথিভুক্ত করার প্রয়াস বর্তমান সরকারে রয়েছে। কোন ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখলের ক্ষেত্রে ওয়াকফ বোর্ড ও প্রশাসনের মাধ্যমে দখলকৃত সম্পত্তি বেআইনি দখলদারকে ত্রিপুরা ভূমি রাজস্ব আইন এবং অন্যান্য প্রচলিত আইনের দ্বারাই উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। ক্লারিফিকেশন চাই। গত মিনিস্ট্রিতে রতন বাবু ছিলেন মাইনরিটি ডিপার্টমেন্টের মিনিস্টার। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আজকে যে মিনিস্টার মন্ত্রী মহোদয় যা বলছে তার খুব সামঞ্জস্য রয়েছে। ওয়াকফ সম্পত্তি আছে 2024টি এবং বাম আমলে সিপিএম নেতৃত্বাধীন বাম আমলে 771টি
ওয়াকফ সম্পত্তি খাস করা হয়েছিল। কি কারণে হয়েছে ডিটেলস আমি জানি না। এর মধ্যে মসজিদ, দরগা, মাদ্রাসা ইত্যাদি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে এই যে খাস সম্পত্তিগুলোর মধ্যে ইন্দ্রনগরের মসজিদ, রামনগরের মসজিদ, গেদু মিয়ার মসজিদ, এই যে প্রাচীন মসজিদ, এবং রামনগরের কেন্দ্রীয় কবরস্থান ইত্যাদি, সোনামুড়ার এসিনগর মসজিদ, দুর্গাপুর মসজিদ, কৃষ্ণনগরের উত্তরপাড়া মসজিদ, মেলাগড় বাজার মসজিদ, ধর্মনগরের ঈদগাহ, পানিসাগরের মসজিদ, কৈলাসরের দেবীপুর মসজিদ, সমরূপার মসজিদ, উদয়পুরে মির্জা কবরস্থান, কিল্লা কবর ইত্যাদি বাম আমলে খাস করা হয়েছে। এবং তদানীকাল যে মন্ত্রী মহোদয় রতনবাবু পরিষ্কার বলেছেন যে কারো দাবি করতে হবে না, আমরা এটা সব আবার পুনরায় ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত ওটার কোনো সরকারের তৎপরতা দেখা যায় না। কারণ দেখা যাচ্ছে অনেক জায়গাতে এইগুলা দখল শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে আছে। এবং তখন এই মিনিস্টার বলেছেন প্রত্যেকটা মাদ্রাসাতে কম্পিউটার দেওয়া হবে এবং বেতন ভাতা তো আছে, কিন্তু এখনো কম্পিউটার এখনো কোনো মাদ্রাসায় পৌঁছেনি। এবং একটা ব্যাপার, যেহেতু মাইনরিটি সংখ্যালঘু মুসলিম সঙ্গে আলোচনা হচ্ছে, একটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করা হয়েছে সংখ্যালঘু ছেলে মেয়েদের সাহায্যের জন্য, কিন্তু দেখা গেল যেখানে স্কলারশিপ দেওয়া হয় শত শত ছেলে মেয়ের নামে, এর মধ্যে আমার কাছে একটা কাগজ এসছে যে একটা ছেলে আইটিআই করেছিল সেই ধন্বন্তরী গ্রুপ অফ ইনস্টিটিউট, যে এখানে বোর্ডে লেখা আছে, অফিসের বোর্ডে 25 জনের নাম দেওয়া আছে ছাত্রছাত্রীদের, এই ইনস্টিটিউটে পাঠিয়েছে এবং তাদেরকে স্টাইপেন্ডও দেওয়া হয়েছে। কিন্তু ইনস্টিটিউট থেকে রিপ্লাই দিয়েছে আইটিআই, বলছে আমার এখানে মাত্র 10 জন স্টুডেন্ট ত্রিপুরা থেকে ভর্তি হয়েছে, অন্যগুলা ভর্তি হয়েছে। এবং আমরা তদন্ত করে দেখেছি যে বিরাট করাপশন হচ্ছে। এমনকি বাংলাদেশের স্টুডেন্ট এখানে রেকর্ড তৈরি করে, এবং এটা আমরা কাছে যা রিপোর্ট আছে যে একটা গ্রুপ আছে, এরা সার্টিফিকেট তৈরি করে, যারা 12 পাস করেছে কোন ক্রমে 40%, 30%, তাদের 75% করে এগুলা নাম দিয়ে এখান থেকে লুটিং করা হচ্ছে। এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী সিরিয়াসলি একটা তদন্ত করা দরকার। শুধু একটা ইনস্টিটিউশনের রেকর্ড আমরা এনেছি, কিন্তু অন্যান্য ইনস্টিটিউটে যে সকল ছাত্রছাত্রীর নাম পাঠানো হয়েছে, আমার মনে হয় না রিয়েল 40% স্টুডেন্টের 50% উপরে স্টুডেন্টের নামে সমস্ত ওই কি বলে এই স্টাইপেন্ডের টাকা আত্মসাৎ করছে। গুরুতর অভিযোগ এবং মুখ্যমন্ত্রী এবং এটা একটা গুরুত্ব সহকারে তদন্ত করা দরকার। এবং যারা যুক্ত রয়েছে, অধিকারীরাও যুক্ত রয়েছে, যা আমার কাছে ইনফরমেশন আছে, ওই মাইনরিটি ডিপার্টমেন্ট যারা অধিকারী, এর মধ্যে বেশ কিছু যুক্ত আছে, করে লাখ লাখ টাকা ছাত্রদের নামে সেই স্টাইপেন্ডের বা ওই ইয়ের টাকাটা আত্মসাৎ করছে। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। এবং মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে 771টি যে মাদ্রাসা বা সহ ওয়াকফ সম্পত্তি খাস করা হয়েছে, এটা কবে নাগাদ পুনরায় ফেরত হবে। মাইক্রোফোনটা দেয় না কেন? স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ মাইনরিটিদের জন্য। এই নোটিশটা ওয়াকফ বোর্ডের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, এটা পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন আগে 1 সেকেন্ড আমি একটু কথা বলছি। স্যার, মাইনরিটিদের মধ্যে একটা জাতি আছে, সেটা হলো মুসলিম জাতি। সেই মুসলিম জাতির
পবিত্র মাহে রমজান চলছে। আগামী সোমবার আমাদের ঈদ উল ফিতর, সেই উপলক্ষে একজন মাইনরিটি থেকে আমি এমএলএ বিলং করছি পবিত্র বিধানসভাতে। আগামী সোমবারের ঈদ উল ফিতর আপনার মাধ্যমে সারা ত্রিপুরাবাসী এবং মাইনরিটিদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী সোমবার ঈদ উল ফিতরের। যাই পয়েন্ট অফ ক্লারিফিকেশনটা, সেটা হলো স্যার, এখানে আমাদের মন্ত্রী মহোদয় বলে গেছেন 980টি জায়গা আমাদের ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে 1899-র মধ্যে। বাকিগুলিও যদি, আমি একজন মাইনরিটি ডিপার্টমেন্টের মাইনরিটি একজন জনপ্রতিনিধি হিসেবে বলছি, এগুলোকে যদি আমরা, যেগুলো আছে আমাদের মাইনরিটিরা বা মুসলিমরা ব্যবহার করছে জমিগুলো খাস, এগুলোকে যদি আমরা আমাদের ওয়াকফ বোর্ডের আন্ডারে নেই তাহলে আমাদের অনেকটা উপকৃত হবে। আরেকটা ক্লিয়ারিফিকেশন স্যার, সেটা হলো মাইনরিটি আর ওয়াকফ বোর্ডের আন্ডারে যে কবরস্থানগুলো আছে, অত্যন্ত অনুতাপের বিষয় স্যার, যে প্রত্যেক ধর্মের লোকদের একটি সমাধি স্থান থাকে। কবরস্থান হলো মুসলমানদের জন্য একটি সমাধি স্থান। সেখানে বাউন্ডারি না থাকার কারণে মাননীয় স্পিকার স্যার, সেখানে এই পবিত্র জায়গাকে পশু পাখিরা অপবিত্র করছে। তাই ডিপার্টমেন্টের মন্ত্রীকে অনুরোধ করব, এই যেগুলো কবরস্থানের যেগুলো ওয়াকফ বোর্ডের জায়গা আছে সেগুলোকে যদি বাউন্ডারি করা হয় তাহলে এই ধর্মটা আরো আমরা খুশি হব এবং মুসলিম ধর্মের মানুষেরা এবং এই কবরস্থানগুলো এবং সমাধি স্থানগুলো সুরক্ষিত থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী ব্রজেশ সিংহার মহোদয়ের ওনার ক্লারিফিকেশন। আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণে আমাদের সরকার কাজ করে থাকি এবং যেগুলি বিষয় আমাদের এই জমি সম্পত্তি বিষয় অত্যন্ত সেটা খুব সেনসিটিভ ইস্যু। তাই আমরা সরকারের পক্ষ থেকে এবং দপ্তরের মাধ্যমে এবং আমাদের ওয়াকফ বোর্ড রয়েছে, যেগুলি আমাদের নজরে আছে বা প্রপোজাল গুলি আছে বা যেগুলি আমাদের খাস জমিনগুলি যেগুলি রয়েছে, সেটাকেও আমরা অবশ্যই দপ্তরের মাধ্যমে আমরা সেটা দেখব। এবং আরেকটা বিষয়, এই স্কলারশিপের ব্যাপারটা উনি যেহেতু বিষয় তুলেছে, আমরা জানি বিগত সরকারের আমলে আমাদের মুসলিম সম্প্রদায়কে নিয়ে শুধু ভোট রাজনীতি করেছে এবং আমরা সময়ে সময়ে আমাদের মাননীয় সদস্যরা রয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, আমাদের মাননীয় সদস্য ফজলদা রয়েছেন, উনি বলার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে যে মুসলিমকে নিয়ে বিগত বহু বছরে বিগত সরকারের সময়ে শুধু রাজনীতি করেছে, কিন্তু কাজের ক্ষেত্রে বা তাদের উন্নয়নের ক্ষেত্রে সেরকম আমরা কোনোদিনে সেগুলি আমরা নজরে দেখিনি। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী আমাদের অর্থবর্ষের 2025 এবং 26 অর্থবর্ষের জন্য আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে, যে আমরা জানি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বা আমাদের রাজ্যে, এই শিক্ষা যাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যাতে সুশিক্ষিত করা যায়, তার জন্য বর্তমানে আমাদের স্কলারশিপের অর্থ ব্যয় করা হয়েছে প্রায় 8.5 কোটি টাকা এবং আগামী 2025 এবং 26 অর্থবর্ষে সেটাকে বাড়িয়ে 9.40 সেটাকে বাড়িয়ে আমাদের প্রায় 2025 এবং 26 অর্থবর্ষে সেটাকে বাড়িয়ে প্রায় 9.4 লক্ষ কাছাকাছি 9.35 লক্ষের উপর বরাদ রেখেছে। সেটা আমাদের অবশ্যই আমরা দেখব। এবং আজকে এই যে স্কলারশিপ আমরা সময়ের কারণে আমরা অফলাইন যারা অ্যাপ্লিকেশন করে বা যারা দরখাস্ত করে তাদের ক্ষেত্রে আমরা সেইগুলি সুযোগ দেওয়ার আমাদের বাধ্যতামূলক, যেহেতু আমাদের স্কলারশিপ কোন ছাত্র কোন ইউনিভার্সিটি থেকে আছে বা কোন জায়গা থেকে আছে বা কোথায় থেকে তারা কলেজের বিভিন্ন রেজিস্ট্রেশন গুলি সাবমিট করে, সেটাকে ইনকোয়ারি করার জন্য আমাদের কাছে সময় থাকা দরকার। যেহেতু আমাদের এই বিষয় নজরে এসেছে,
আমরা অবশ্যই দপ্তরের আধিকারিককে আমরা বলবো যে আগামী দিনে আমাদের স্কলারশিপ বা স্টাইপেন্ড প্রদান করার ক্ষেত্রে অবশ্যই যাতে নিডি যারা স্টুডেন্ট তারা যাতে এই সুযোগ সুবিধাগুলি যাতে পায়, আমরা সেটা অবশ্যই নজর রাখবো এবং সেটাই আমার কয়েকটি কথা বলে শেষ করছি। নমস্কার। তৃতীয় দৃষ্টি আকর্ষণের সূত্র আবার করেছেন, বলুন। যে অধিকারীদের মানে বিরুদ্ধে অভিযোগটা তাদের দিয়ে তদন্ত করে কি হবে? হায়ার অথরিটি দিয়ে করা দরকার। গুরুতর অভিযোগ, এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনো যায়নি, রাষ্ট্র খোলা আছে। যদি ডিপার্টমেন্ট কিছু না করে জনস্বার্থে মামলা করতে আমরা বাধ্য। হাজার হাজার স্টুডেন্ট ফলস স্টুডেন্টের নামে স্কলারশিপ আত্মসাৎ করছে, তো গুরুতর করবেন। ঠিক আছে না, আপনার এখানে মুসলিম বা মাইনরিটি, মাইনরিটি কাকে বোঝায়? মাইনরিটি এইখানে যে বাজেটে দেওয়া আছে এটা কি শুধু মুসলিমের জন্য না মাইনরিটি? আর মাইনরিটি বলে কাকে থ্যাংক ইউ। না, সেটাই আমরা বলার চেষ্টা করেছি যে স্কলারশিপ আমরা চেষ্টা করে থাকি যে যাতে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে মুসলিম সম্প্রদায় বেসিক্যালি আমাদের এই ডিপার্টমেন্টের মাধ্যমে সুযোগ সুবিধা নিয়ে থাকি, এবং আদার মাইনরিটি যদি অ্যাপ্লিকেন্ট সাবমিট করে থাকি বা আমাদের দপ্তরের মাধ্যমে নোটিফিকেশন করা হয়, যদি সেরকম ভাবে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা সেটা নজরে আনবো এবং অবশ্যই আমরা দেখবো। এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য এবং স্টাইপেন্ডের মাধ্যমে তাদেরকে সাহায্য করা এই উদ্দেশ্য। এখন যদি আমাদের কমপ্লেন আসে অবশ্যই আমরা সেই কমপ্লেনটাকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সেটা আমরা প্রায়োরিটি দিয়ে আমরা দেখবো। পয়েন্ট অফ ক্লারিফিকেশন অনেকে রয়েছে, কালকেও বলেছি ওনাদেরকে ফলো করুন না। শুনুন, আপনি কথা শুনুন না, একটা বিষয় আমি একটা লেট মিসে ওনাদেরকে ফলো করতে কালকেও বলেছি। কেউ প্রেশার করে না এবং ওনারা কত ডিসিপ্লিন রয়েছে, ওনারা চলে। বলুন না দেওয়া এটা বলুন। আমি ক্লারিফিকেশনটা জানতে চাই যে যেহেতু আমরা জানি রিলিজিয়াস মাইনরিটি ডিপার্টমেন্ট এটা কি অন্যান্য যারা সংখ্যালঘু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যেমন সংখ্যালঘুরা রয়েছে, ঠিক তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও যারা অমুসলিমের মধ্যে যারা বাইরে যেমন বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন এরাও কি এই দপ্তরের মানে আওতায় আসেন নাকি? এটাই আমার ক্লারিফিকেশন। শুক্লাবাবু বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় ওনার ক্লারিফিকেশন, আমরা জানি আমাদের ভারতবর্ষে ভারত সরকারের যে পলিসিটি আমরা দেখি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বিশেষভাবে বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, জৈন, শিখ এবং মুসলিম এবং আদার বিভিন্ন ছোট ছোট থাকতে পারে। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আমাদের ত্রিপুরা সরকারের পলিসির ক্ষেত্রে আমরা সেটা দেখি মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে শুধু সুযোগ সুবিধা নিয়ে থাকে বেসিক্যালি আমাদের মুসলিম সম্প্রদায়রা। কেননা এখন যদি আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে পলিসি সে জায়গাতে আছে কি, যদি আমি খ্রিস্টান হতে পারে বা শম্ভুলাল চাকমা মাননীয় সদস্য উনি বুদ্ধিস্ট হতে পারে, কিন্তু উনি যদি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যদি সুযোগ সুবিধা নিয়ে থাকে তাহলে কিভাবে উনি আবার ডাবল বেনিফিট কিভাবে আবার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে? সেটা গভর্নমেন্ট কোনোদিনে সেটা অ্যালাউড করবে না। আজকে আমরা সেটাকে আমাদের বোঝা দরকার যে আমাদের যারা ট্রাইবেল কমিউনিটির মধ্যে যারা বিলং করে তারা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকে এবং যারা সম্ভবমান না প্লিজ না প্লিজ না আমি অ্যালাউ করবোই না। আমি একটা কথা বলি সম্ভব আপনাকে, সম্ভববাবু নেটটা
আরে নেট নেট আর শুনুন না, নেটে 1 সেকেন্ড লাগবে। হোয়াট দ্য ট্রাইবাল কমিউনিটিজ ইন ইন্ডিয়া, সরি মাইনরিটি কমিউনিটি ইন্ডিয়া, 1 সেকেন্ড লাগবে নেট থেকে বাইর করতে। ত্রিপুরাতে গেল 1 সেকেন্ড লাগবে। এটাকে মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করলে সবকিছু সবাই জানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু এই মাইনরিটি সম্পর্কে বিগত দিনে আমরা আলোচনা করার যেহেতু সুযোগ পাইনি, আজকে আমরা রাজ্যের সমস্ত জনগণের অবগতির জন্য আমরা সেটা বলার চেষ্টা করব যে মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আরেকটা আমরা উন্নয়নের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করে থাকি, যেমন PMJBK এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে বিগত বা বর্তমান অর্থবর্ষরে আমরা প্রায় 17 কোটি উপর আমরা স্যাংশন পেয়েছি, সেটাও কাজ চলছে এবং আগামী অর্থবর্ষের জন্য সেটা বরাদ্দ রেখেছে প্রায় 20 কোটি উপর। আজকে যে PMJBK যে প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজ চলছে, সেটাও আমাদের বিশেষভাবে প্রায় 50% ওয়ার্ক সেটা আমাদের জনজাতি এলাকার দেশের মধ্যেও পড়ে। বিভিন্ন জায়গাতে প্রায় হোস্টেলের কাজ চলছে এবং মার্কেট স্টলের কাজ চলছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক হয়। সেই ক্ষেত্রেও আমাদের জনজাতি অংশের ক্ষেত্রে বা জনজাতি এলাকার জন্যই সেটা কাজ করছে। এবং বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় আমরা জানি আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে একটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। সেই ইউনিভার্সিটি হচ্ছে আমাদের দামাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। তারাও আমাদের এই দপ্তরের মাধ্যমে PMJBK প্রকল্পের মাধ্যমে তারাও সাহায্য চেয়েছে যে তাদের ওই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটিতে কনস্ট্রাকশন করার জন্য বা হস্টেল বা বিভিন্ন ক্লাসরুম করার ক্ষেত্রে আমাদের দপ্তরের মাধ্যমে তারা সাহায্য চেয়েছে এবং আমরা এই দপ্তরের মাধ্যমে আমরা PMJBK এই প্রকল্পতে যাতে তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিতে পারে তার জন্য আমরা প্রপোজাল পাঠানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তৃতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং মহোদয়া। নোটিশটি বিষয়বস্তু হল কেন্দ্রীয় সরকারের 2006 বন অধিকার আইন অনুসারে জনজাতিদের প্রত্যেক পরিবার পাট্টা প্রাপকদের সীমানা নির্ধারণ সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশ উপর বিবৃতি প্রদানের জন্য বন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বরং জানেন যে MLA নন্দিতা দেববর্মানি যে কলিং অ্যাটেনশন জনজাতিদের প্রত্যেক পরিবার পাত্তা পায় না। ফার্স্ট অফ অল, জনজাতিদের মধ্যে কিছু সংখ্যক পরিবার, ইউ জাস্ট ফলো দি সেন্টেন্স, কেন্দ্রীয় সরকারের 2006 বন অধিকার আইন অনুসারে জনজাতিদের প্রত্যেক পরিবার পাত্তা পায়। Some families among the জনজাতি, তো ঠিক আছে, আমি এটা বুঝতে পেরেছি। With due respect, I would like to respond to the calling attention notice regarding the boundary demarcation of Patta under the Forest Rights Act 2006 in the state of Tripura. So far, a total of 131,564 families have been given pattas under ROFR Act 2006. The total area allocated for these pattas is around 186,819 hectares. Government of Tripura এই পাট্টা প্রাপকদের সমস্ত কিছু অধিকার দেওয়ার ক্ষেত্রে we are committed to do it. তবে মাননীয় সদস্যের কাছে আমি এটা বলতে চাইব যে ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ নট দি নোডাল ডিপার্টমেন্ট। ROFR পাট্টা ল্যান্ড ডিমার্কেশন বা কারা পাবেন এই বিষয়ে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখাশোনা করে থাকে। সো দে আর দি নোডাল ডিপার্টমেন্ট। আমি যখন ফরেস্ট মিনিস্ট্রির দায়িত্ব নিলাম তখন মোস্ট অফ দি পাট্টা ল্যান্ড হোল্ডার্স আমার কাছে অ্যাপ্লিকেশন দিতে শুরু করেছে, বলেছে যে আমাদের পাট্টা ল্যান্ডের যে কার্ড যে ডকুমেন্ট রয়েছে কিন্তু ডিমার্কেশন এখন হচ্ছে। আজ ওরাও আংবরণ শাখা যাব ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট से नहीं
ফরেস্ট ডিপার্টমেন্ট। আমার মনে আছে আমি একটা মিটিং করলাম সেক্রেটারি লেভেল পর্যায়ে, যেখানে রেভিনিউর সেক্রেটারি ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের সেক্রেটারি ছিলেন এবং ফরেস্টের পিসিসিএফ এন্ড হফকে নিয়ে একটা মিটিং করেছে। মিটিং করার পর আমার দপ্তর থেকে 23 জুলাই 2024 ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট প্রোটেকশন চিঠি লিখেছে যে এই যে 1,31,000 সাম 819 আরওএফআর পাট্টা ল্যান্ড হোল্ডার্স, তাদেরকে সঠিকভাবে জায়গা নির্ধারণ করে দেওয়ার সমস্ত কিছু প্রক্রিয়া যেন শুরু হয়। টুডে we are not in 2024-25 এ এসে গেছি, there was no reply। তারপর আমি দপ্তরকে বলেছি যে আরো একটা রিমাইন্ডার লেটার করেছে। So 18th of September 2024 another letter we have written to Tribal Welfare Department। তো বিষয়টা হচ্ছে, since Forest Department is only guarding the forest land, আমাদের দপ্তরের কাছে কোনো ক্ষমতা নেই। Revenue Department has to get involved in this, কারণ ডিমার্কেশন এবং এই সমস্ত তথ্যগুলো রাখবে রেভিনিউ দপ্তর, আর কারা পাবে তাদেরকে দেওয়া হবে এই বিষয়ে দেখাশোনা করবে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর। সো আমি অনুরোধ করব, আই হ্যাভ কাম অনলি উইথ দি প্রপোজাল দ্যাট মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে যদি একটা মিটিং করা যায়, সেখানে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী থাকবেন, আমি থাকবো, সেক্রেটারিরা থাকবেন। এই বিষয়টা কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা কাজ করতে পারছি। যেখানে আমরা প্লান্টেশন করতে যাচ্ছি সেখানে পাট্টা হোল্ডাররা এসে বলছে এটা আমার চাই। আসলে রেভিনিউ ডিপার্টমেন্টে যখন আমরা চেক করি, ইট হ্যাজ নট বিন ডিমার্কেটেড ফর হিম। তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে টাকা থাকলেও এট টাইমস ওই সমস্ত পাট্টা হোল্ডারদের সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা কাজ করতে পারছি। নট অনলি দ্যাট, এক্সটার্নাল এইডেড প্রজেক্টের ক্ষেত্রে they want the beneficiary list এবং কোন জায়গায় ওই বেনিফিশিয়ারিদের জায়গা আছে এটা চেয়ে কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা চায়। At that time we cannot give any information। তাতে করে কিন্তু জায়গা প্রজেক্ট, আইজিডিসি প্রজেক্ট এবং আপকামিং এলিমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টগুলো কিন্তু হ্যাম্পার হবে বলে আমি মনে করি। সো দিস ইজ হাই টাইম যে আমাদের এই আরওএফআর পাট্টা ল্যান্ড হোল্ডারদের জমির সীমানা নির্ধারণ করে যদি আমরা দিতে পারি, ইট উড বি গুড ফর ফরেস্ট ডিপার্টমেন্ট। আঙ্গা সাকলাইও করমগঞ্জ এমএলএ নন্দিতা দেববর্মা নিশ্চয়ই বুঝিখানা এন্ড তে বুঝিনি গোবাংমা মেম্বার হয়তো প্রশ্ন খাইবানো, তবে অমনি বাগি বাংসাও কাইসা মিটিং নাংনাই, বিকজ দিস ইজ হিউজ এক্সারসাইজ। ত্রিপুরাও 1,31,819 জন বড় জায়গা পাকলেনি। It will take 2, 3 years, 4 years, 5 years of time. So more exercise kevani aage revenue, tribal welfare and forest so meeting asubi or samlo samma. Thank you. Point of clarification. Thank you, Hambai, Honorable Speaker. Jini Baram Gunang Minister, je ang calling attention to mana bo Turika, hapana, oro ang isa debo Uttoriba ni Bishu Abu Hambai. Kintu ang oro sanamu sumani ke ani clarification kasih tomani. Ang Sara Tripurajo ঠিক আছে ani calling attention কেন্দ্রীয় সরকারের 2006 এই অনুসারে জনজাতির প্রত্যেক পরিবার, কিন্তু আং সারা ত্রিপুরা রাজ্য পাট্টা pusok man ka abota anggo asur amok ngia, কিন্তু তিনি অল মিনিস্টার যে সামানি বিষয়টা আং সাইমান ka 1,31,000 somehow bisong engka ani je ang silam ang sanamu sungani ke omose সারা ত্রিপুরা রাজ্য পাট্টা হোল্ডার যেমন আইন অনুসারে 2008 নি বিসঙ্গন সারা ত্রিপুরা রাজ্য কম বেশ কোনো পাত্তারিনা শুরু করে, কিন্তু আমি বিসঙ্গ আংশিত
Hingga ani raimal piri ni se ang amo sanai. Gondesora subdivision ni bismo tu bono korte rashabar ni part of holders se 9,405 Jonathan family tong. Hingga Gonganagar block ni anro Amarpur subdivision Ambasa subdivision apply over 4,013 notes tong. Hingga kisa tongpilo chile Purba Kalajari Amarkai Amarpur subdivision 434 family tongpilo. Hingga total chini Dumbonagar Kaisa was more than 13,852 patta holder tong. Hingga abani bishuga angnai ingane Hasan Minister samane abutik no chini ono jagao democration de angka angya saimea kintu chini aro যখন 2008 ni simi 2006 ni আইনে অনুসারে 2008 ni simi পাট্টা রিনান শুরু মান্নানি শুরু হয় মানে পরে 8 9 10 11 12 যে কোনো অঙ্গায় শুরু মানে পরে তার সাথে জড়াওয়া আংজে প্রত্যেকটা সাবডিভিশন যেমন পূর্ব কালাজার ইনকা অমরপুর সাবডিভিশন ক্লাই তঙ্গো গঙ্গানগর ব্লক হাঙ্গে আম্বাসা সাবডিভিশন দুম্বনগর রসাপারি গন্ডেশ্বর সাবডিভিশন ও তিনটা সাবডিভিশন আংজে চিনি রামাবিলিও যে ক্লাইনেরও কাইসগুলো পাট্টা সীমানা কোনোদিন ডেমোক্রেশন খাইজায়াকো হাইনে মাগিনো অমনি ফাইসিঙ্গো তেকিসা আং নজরদার রিনা নাইমান ইকে অবশ্যই আং থাংনাইও 25 tarik ani answer sido ang kaisa question khaima ko answer question khaima to go onkai PM Janmani tiloi PM Janmani 25 tarik ani answer go or assembly ne hoitena ang answer manja or answer ka iha ki sottora mabeli Bidhan Sabha kendra অন্তর্ভুক্ত PM Janman scheme এর অধীনে 160 নতুন বয়েজ এন্ড গার্লস হোস্টেল নির্মাণটি থানারাইপাড়া এসডি স্কুল থেকে মাসকুম্বের হাই স্কুলে স্থানান্তর করা হয়েছে আপনি বিষয় ang answer makata makan male और शाखा आंसर गुमुती বন্যপ্রাণী অভয়ারণ্যে অধীনের পড়ে তাম শাখা আনসার তো আং দিতেস পড়ে পরিমাণ और आंसर ছিল আং মাকা তাঙ্গে থানারে পাড়া গুমতি ওয়ালে সেঞ্চুরি আন্ডার প্লাইও গেছে ও পিএম জানমান স্কিম নে হোস্টেল কাঙ্গাইয়া ইংগাগে অমন সিনামো জুগো সিন থানারে পাড়া বা বিভিন্ন দুম্বনগর ব্লক নি আন্ডার যেমন তংহিরো ঠিক বাংমা ওয়ালে সেঞ্চুরি আন্ডার প্লাইও Wali Century under Plaiwo, Dumbonagar Blog ni under Gonganagar, Gondachura, Lokhipur both in Wali Century under Plaiwo, Jogobundu Nibisingo, Borobari, Chitrajari, Jogobundu, Wali Century Nibisingo Plaiwo. Dolazari Range Nibisingo Ankai, Dolazari, Ramnogor, Kedaku, Omobo, Wali Century under Plaiwo. In Kantenoro, Ang Omono, Honorable Speaker Nitrute, and Sinamo Sungan Omono. जों जदि थानारे पारा कायसा तो वाले सेंचुरी क्लाइव दिनो चिन पीएम जानमान स्कीम ने जे 100 सीटर्स बॉयज एंड गर्ल्स हॉस्टल तो माने तांगी चेंज खाइजा ओरा अनुखा चिनी दलाई डिस्ट्रिक्ट 2023 एंड 24 नि दिसिंगो प्रपोजल सुदु दलाई डिस्ट्रिक्ट दुम्बनगर छामुनु दलाई डिस्ट्रिक्ट नि बिचिंगो गमतिनि अमरपुर करगो अनुकुतिनि पाथाल Pechatol, North Tripurani, Dosta, why Mongiakam. In Kanka Mongiakam, you will listen to the under a plate. You can buy the Tangi, Sung, Tanarai Parawa, Tomera, Tangi, Sung, Wallace and Jerry Clay, the China, all the PN German hostel, Tangi change Kanaka. Only visiting people are oh, answer Mawe and Bukatukunanga Tanka, Sung, Wallace and Jerry in the Bishimo Tongu. Kintu, it has Sanatangankai, Wallace and Jerry, राज्य भारतीय बनो आइन अनुसार 1927 किंतु बनो आइन मखाइजागो किंतु केंद्रीय बनो आइन संरक्षण किंतु 1980 ओसे खाइजागो
ক্লারিফিকেশন স্যার, যখন পাট্টার ব্যাপারে হচ্ছে পাট্টা হু আর এলিজিবল ফর পাট্টা, 1 নম্বর স্যার। 2 নম্বর প্রশ্ন যদি স্যার সিপিএম এর সময় স্যার পাট্টাতে যে যারা পাট্টা সবাইরে দেওয়া হয় না, যারা সিপিএম লিডার বা ক্যাডার তাদের 100-200 কানি 300 কানি তাদের পাট্টা জমি করে তারা দখল করেছে স্যার। তো আর যারা প্রকৃত যারা পাট্টা পাওয়ার তারা 10 কানিও পায় না। আমি তো যারা 25 কানি মনে পার ফ্যামিলির পাট্টা দেওয়া। ক্লারিফিকেশন যে স্যার, ক্লারিফিকেশন একটাই স্যার যে ক্যাডার বা যারা 200 কানি 300 কানি যারা জমি দখল করেছে তাদের থেকে কাটিয়ে যারা বাকি যারা পায় না তাদেরকে দেওয়া হয়, এটাই আমার কাজ। মাননীয় মন্ত্রী মহোদয়, পয়েন্ট অফ ওকে লাস্ট। যেহেতু I'm of the Simon, I was involved in the process, services of group. Tribal Welfare Department, Revenue Department, Tribal Welfare Department में तरफ থেকে শহীদ লাইও ফরেস্ট পাট্টা সার্টিফিকেট দি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, রেভিনিউ ডিপার্টমেন্ট এই তরফ থেকে শহীদ লাইও ডিএমএন কালেক্টর। তাই from the very process SDM চিনি যে application submit লাইও আরো ফরেস্ট রেঞ্জ অফিসার অফ ইনভলভ দङ বরক শহীদ লাইও ক্লিয়ারেন্স রিয়াসা পর্যন্ত পাট্টা ইস্যু যা এনকাই যেগুলো জমি ফরেস্ট পাট্টাও যেগুলো জায়গা মান থাকো জায়গা বরক মাননানি উপযুক্ত আপনারা কিন্তু পাট্টা ইস্যু ওর তাবুক যেটা সাজাকমানি যে জায়গা থাকা ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টনি অফিসিয়াল সাবো যে বরকে সিয়া যে পাট্টা মাননার রকে সাবো বরক সি না না ক্লিয়ারিফিকেশন না এটাই বলছি। তো এর জন্য তারা জায়গা যে জায়গাটা তাদেরকে দেওয়া হয়েছে তারা জানে, কিন্তু ওই জিপিএস এর মাধ্যমে যে ডিমার্কেশন করার কথা ছিল এটা করা হয় নাই। এইটা যেন মানে এত বছর হয়ে গেছে, তো এখন এইটাকে কমপ্লিট করার জন্য বিভিন্ন দপ্তর যারা ইনভলভ আছেন সেটাকে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় প্রপোজালও দিয়েছেন সেটা অতি সত্বর অবশ্যই করতে হবে, এটাই আমার আবেদন। ওকে বলুন না ভগবান প্লিজ না 4 নম্বর হবেই না প্লিজ না সিরিয়াস ইস্যু স্যার, না 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 ইস্যু সবগুলি সিরিয়াস বিধানসভা না মাননীয় মন্ত্রী মহোদয়, না মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ না বলুন মাননীয় মন্ত্রী মহোদয় বলুন। ওকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুরুতেই বলেছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট ডু নট হ্যাভ এনি প্রবলেম। আমার মধ্যে যদি এই বিষয়ের উপর কোনো গুরুত্বই যদি না থাকে, why should I conduct a meeting at the secretary level? I have shown my interest. When I have come to know that Tribal Welfare Department is a nodal department, I think the Tribal Welfare Department has to take the initiative now. যদিও আমাদের মাননীয় সদস্য বলেছেন যেটা কবে নাগাদ, এটা আমি মনে করি অতি সত্বর আমাদের এই বিষয়ে কাজ শুরু করা উচিত। এবং প্রথমবার এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এসছে ব্যাপারটা। He also will take this matter very seriously. আর একটা কথা হচ্ছে চিনি নন্দিতা দেববর্মা যে সামান কতদিন বঞ্চিত তংনাই 1980 সে আইনও আবন আগে তো বড় আমো ঠিক আংতিরাংবো এসএমডিও সানান বুঝুং হয়তো বিশেষভাবে টিপ্রাসারং সানান বুঝুং মো আনি জায়গা নিয়ে আং আসুক তংলাবে ইংল্যান্ডে সেটেলমেন্ট ঘোষণা 2 বার या 3 বার সেটেলমেন্ট খাতে করো আব্রু থাঙ্গে এই যে জাগান মালিক থাঙ্গি সা সাইলিয়া যে মো জায়গা দখল খাইও মান বুমিকে ওকে এবং হয়বংধারী খবর থাঙ্গিয়া না হয়বংধারী খবর থাঙ্গিয়া বড় সিরিয়া ঘটনা না কয়েকদিন আগে মহারাজা বীর বিক্রমের আগের ঘটনা এটা
মহারাজা বিক্রমনি আগে নিয়ে রাজ আমল থেকে খাজনা দিচ্ছে। আমার কাছে সমস্ত দলিল নিয়ে এসছে যে আমরা তো রাজ আমল থেকে ট্যাক্স দিচ্ছি, এই জমি আমাদের কেন হবে না? তখন খোঁজাখুঁজি করে আমি জানলাম সেটেলমেন্ট যখন ঘোষণা হলো এই লোকগুলি সেখানে যায়। বড়গা হিয়ারিং ও থাকলিয়া আপিল খাইলিয়া কাঁচালিয়া আবু বরক সাহ যে মজা গাছিল ফিরকবার বাইডেন ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নি থাকা ফরেস্ট অলরেডি জায়গা বিনি দখল খাই পাইকা। তবে মাননীয় সদস্যকে আমি বলছি যে স্কুল তৈরির ক্ষেত্রে ছাত্রাবাস তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আবু নট ল্যান্ড ডাইভার্সন মা খাই নাই। অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নি ROFR provision notification tongo school tangani ক্ষেত্রে ল্যান্ড ডাইভার্সন মান ডিসপেন্সারি হসপিটাল গুলোর ক্ষেত্রে ল্যান্ড ডাইভার্সন মান অঙ্গনওয়াড়ি ফেয়ার প্রাইস শপ electric and telecommunication lines tanks and other minor water bodies drinking water supply minor irrigation canal non-conventional source of energy skill upgradation roads কমিউনিটি সেন্টার্স এই ক্ষেত্রে ল্যান্ড ডাইভার্সন কোনো প্রবলেম হবে। আপনি বলবেন মহকুমা লেভেলে জেলা লেভেলে যারা কাজ করছেন তাদের বলবেন all land diversion বিভাগে প্রপোজাল রয়েছে and our department definitely will take care of it. আর অন্য যে ব্যাপারটা মাননীয় সদস্য প্রমুখিয়ান যেটা বলেছেন এটা আমার নজরেও এসছে। লেফট ফ্রন্টের আমলে তো 200 কানির কথা বলছে, 400-500 কানির 1% is occupied। এই কারণেই তো আমি চাইছি যে এটা ডিমার্কেশন হোক। ওই দারাসিং কারা দারাসিংদের থেকে এটা মুক্ত করতে হবে। এত বাহুবল দিয়ে এরা দখল করছে, এটা আইনের বলে দারাসিংও পারবে না। That's why I appeal to the Honorable Chief Minister উনার পৌরোহিত্যে একটা মিটিং হোক, and if I am given that responsibility to demarcate, I will lead the team. আমার কোনো প্রবলেম নেই। I will be very happy. Thank you. Announcement regarding no, আমি ভগবানও বলতে extremely sorry রঞ্জিত বাবু, না sorry রঞ্জিত, sorry ভগবান বাবু, sorry, please. Announcement regarding formation of the assessment committee for the year 2020. পরবর্তী বিজনেসে যাওয়ার আগে আমি হাউসকে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের আলু চাষীরা প্রত্যেক সদস্যদের জন্য আপনার জন্য এই রাজ্যে এবার খুব ভালো আলু চাষ হয়েছে এবং এটা সর্বকালীন রেকর্ড। মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর 1923 থেকে 1947 আলুর উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। পরবর্তী ওই সময় আপ টু ডেট জ্যোতি, ললিত, ফুলুয়া, দার্জিলিং রেড রাউন্ড এবং সুন্দরী এই ধরনের আলু ছিল। তখন হতো 1500 কেজি পার কানিতে এবং জোট সরকার বিশেষ করে কংগ্রেস টিউজিস আমলে সেকেন্ড টিপিএস সিস্টেম চালু হয় 88-89। তখন এখানে পার কানিতে উৎপাদন হতো 4000 কেজি। এবার আমরা 23-24 আমরা সিআইপি মানে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পোটাটো পেরুতে রাজ্য সরকার একটা মৌর স্বাক্ষর করে এআরসি টেকনোলজির মাধ্যমে 3 বছরের জন্য, এবং সেইটা আমরা সেখান থেকে আনার পরে কুপরি মোহন, কুপরি লিমা, কুপরি হিমালয়ী, কুপরি উদয়, কুপরি থট 2 এটা আমরা এনে সমস্ত তার 10 টাইমস 402 জনকে দিই। এবার দেব আমরা 4000 জনকে। এবং আপনারা জানেন এই যে বলছি 4000 কেজি হতো, এখন হচ্ছে মিনিমাম 6000 কেজি আপ টু 10,000 কেজি। এবং আমাদের পিএসসি চেয়ারম্যান দীপঙ্কর সেন গিয়েছিলেন বগাপাতে, এখানে বেতাঘাতে, এবং
শ্রী সজল ভৌমিক উনি আলোকাতে মন যান ওটা করেছিলেন, 10,000 কেজি পেয়েছে। আমি সেদিন আমাদের যুব রাজনগর কেন্দ্র গিয়েছিলাম। তো আলুটা, এবং আমরা এটা জানেন আপনারা যে এটা বর্তমানে এত বড় সাইজের আলু আমরা চিন্তা করতে পারবেন না। দুটো আলুতে 1 কেজি হয়, দুটো আলুতে 1 কেজি হয়। তো এটা যারা পাঠিয়েছে বেতাঘাট থেকে টিম এসছে। তো আজকে ওনারা বলছি এখানে সবাই আছেন, আপনাদের কাছে পাঠিয়ে দেবো, মুখ্যমন্ত্রীকেও দেবো। এখানে আমি প্রত্যেকের টেবিলে দিচ্ছি না, এটা সহজের সময় নষ্ট হবে, লবিতে দিয়ে দেবো। এবং সিপিএম এর প্রতিনিধিরা যেহেতু ওনাদের অফিস কার্যকর আছে, ওনাদের এখানে পৌঁছে দেবো। আপনারা জানেন যে ম্যাকডোনাল্ড, কেএফসি এবং পেপসিকো এগুলি গ্লোবাল ফাস্ট ফুড চেইন, ফ্রোজেন পটেটো, ফ্রেঞ্চ ফ্রাইস, পটেটো চিপস, এটা কিন্তু আপনার প্রক্রিয়াজাত আন্তর্জাতিক প্রক্রিয়াজাত কোম্পানিগুলিতে খুব ডিমান্ড। যে আমরা যে পটেটো চিপস করি, অনেকে মনে করবে ছোট করি, এখানে অনেকে বাড়িতে নিয়ে 600 গ্রাম লাগে না, এক একটা আলু 600 গ্রাম পর্যন্ত হচ্ছে, তো লাগে না। কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা একটা বিরাট বড়। তৎসঙ্গে আমরা বিদেশে পাঠাচ্ছি কালি কাঁচা চাল, সেটাও আমি 2টো প্যাকেট আপনাদেরকে দিয়ে দেবো। এবং মিলেটার বিস্কুটের দিচ্ছি, সেটাও এখানে আছে, প্রত্যেকের লবিতে আমি দিয়ে দেবো। এবং সবাইকে বলবেন যে এই জাতের মার্কেট থেকে না কিনে যাতে নির্ধারিত সরকার নির্ধারিত যে এয়ারশিপ পদ্ধতি এটা যেন গ্রহণ করে, আপনারা গ্রহণ করবেন এবং আলু চাষিদের উৎসাহিত করবেন। আমাদের টার্গেট নিয়েছি যে 2028-29 মধ্যে, এখন বর্তমানে ধানের বীজে ত্রিপুরা স্বয়ম্বর, ধানের বীজে এবং পোটাটোর ক্ষেত্রে আমরা 28-29 মধ্যে স্বয়ম্বর হবো, এটা আমার বিশ্বাস। এবং এটা একটা, এবং আলু এমন একটা ফুড, এটা বিশ্বে সমাদৃত, সুতরাং সেখানে আপনারা নেবেন, আপনারা গ্রহণ করবেন। শুধু মুখ্যমন্ত্রীর কাছে সেটা তুলে দিচ্ছি, আর বাকিটা আমি মাননীয় স্পিকার স্যার, একটা কথা না বললে না হয়। সিপিএম এর তারা কাটা বরাক বাস জনতাকে দিয়েছিল, কিন্তু আমাদের সরকার আলু দিচ্ছে, এখানে সমস্যা। আপনাকে একটা কথা বলতে হয়, আপনি ওই মৎস্য দপ্তরের পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন বলেছিলেন আপনার কেন্দ্রের সমস্ত মাছ গিয়ে রুদ্রসাগরে পড়ে। মৎস্যমন্ত্রীকে বলবো যে রুদ্রসাগরের একটা অংশের মাছ যেন ইয়েকে দেওয়া হয়। Announcement regarding formation of the Assembly Committees for the year 2025. ধন্যবাদ রতনবাবু আপনাকে কৃষিমন্ত্রী হিসাবে, আপনি ধন্যবাদ। ঠিক আছে, আন্না প্লিজ। ওকে, চাষের বেতাঘাট থেকে তারা মানে সবাই নিয়ে এসছে কৃষকরা, এটা নোটে, এটা চারটিখানি কথা না। ওরা দেখছে যে সরকার এভাবে সাহায্য করছে, এবং আমরা জানি, আপনি জানেন আমি সবসময় গীতা পড়ি, কিন্তু গত 1 বছর ধরে আমি ভাত খাওয়ার সময় কৃষকদের উৎসর্গ করে তার ভাত খাই, কারণ তারা অন্নদাতা। এই রাজ্যে 4,72,000 কৃষক অন্নদাতা, 42,000 আমরা যারা আছি তাদেরকে খাওয়াচ্ছে, তাদেরকে উৎসর্গ করে। ভগবান কোথায়, গড কোথায়, আল্লাহ কোথায়? তাদের কাছে। রবি ঠাকুর বলেছেন, মন্দিরে কি দেখছিস, এখানে কিছু নেই, ভগবান আছে, যা রাস্তায় যেখানে ধুলোবালি পড়ে আছে, যারা পরিষ্কার করছে, ক্ষেতের জমিতে চাষ করছে, ওদের কাছে ভগবান, মাঠে যা। সেজন্য আমি সবাইকে বলবো আমাদের যে কৃষকদের উৎসাহিত করার জন্য, যাতে আগামী দিনে আমাদের রাজ্য কৃষিতে স্বয়ংবর হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যগণ। এখন আমি ঘোষণা করছি যে 2025-26 অর্থ বছরের 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, কমিটি অন এস্টিমেটস, কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিস, কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস গঠনের জন্য সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্দিষ্ট করে গত 21 মার্চ 2025 তারিখ আমি ঘোষণা দিয়েছিলাম। তদনুযায়ী উক্ত কমিটিগুলোর প্রত্যেকের জন্য 11টি করে মনোনয়নপত্র যথাসময় পাওয়া গেছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সবগুলো মনোনয়নপত্র বৈধ।
ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 202 অনুচ্ছেদ মোতাবেক প্রতিটি নির্বাচিত কমিটিতে 11 জন করে মাননীয় বিধায়কের মনোনয়নপত্র পাওয়া গেছে। কাজেই নির্বাচনের প্রয়োজন নেই। তাই উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়নপত্র দাখিলকারী মাননীয় বিধায়কগণ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন বলে আমি ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলোর নাম, নির্বাচিত মাননীয় বিধায়কের নাম উল্লেখ করছি। কমিটি অন পাবলিক অ্যাকাউন্ট শ্রী শ্যামল চক্রবর্তী সদস্য, শ্রীমতী মীরারানী সরকার সদস্য, শ্রীমতী রামপুর জামাতিয়া সদস্য, শ্রীমতী অন্তরা দেব সরকার সদস্য, শ্রী কিশোর সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী পল দাংশু সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী শৈলচন্দ্র দেবনাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন এস্টিমেট শ্রী রামপদ জামাতিয়া সদস্য, মাইলাপুর মগ সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কলে সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রামপুর জামাতিয়াকে এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করছি। কমিশন অন পাবলিক আন্ডারটেকিং শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা সদস্য, শ্রী মহেশ কান্তি দেব সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী মীরারানী সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী প্রণালাল জামাতিয়া সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী শৈলচন্দ্র নাথ সদস্য, শ্রী দীপঙ্কর সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে মাননীয় সদস্য শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহোদয়কে পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিজ শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী তোফাজ্জল হোসেন সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী অন্তরা দেব সরকার সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রীমতী স্বপ্নদেব সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী 204 উপধারা অনুসারে আমি মাননীয় শ্রী রঞ্জিত দাসকে কমিটি অফ শিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনরিটিজ চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী রামপুর জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী মাইলাপুর মগ সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং সদস্য, শ্রী বিশ্বজিৎ কলে সদস্য, শ্রী রামদাস সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াংকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস এর পদে চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। ঘোষণা মাননীয় সদস্য অবগত জানাচ্ছি যে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 202 ধারার 1 উপধারা অনুসারে 2025-26 অর্থ বছরের 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত সময়ের জন্য নিম্নে উল্লিখিত কমিটিগুলো গঠন করা হয়েছে। এখন আমি কমিটিগুলোর নাম এবং কমিটির চেয়ারম্যান সহ কমিটিতে যে সকল সদস্য মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। বিজনেস অ্যাডভাইসারি কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ 120 সদস্য, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় অধ্যক্ষ 120 সদস্য, শ্রী রতনলাল নাথ মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী সোমনাথ চৌধুরী মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী অনিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী মাননীয় বিরোধী দলনেতা সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা সরকারের মুখ্য সচেতক সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলীর 233 ধারার 1 উপধারার মোতাবেক অধ্যক্ষ মহোদয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকেন। রুলস কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ 120, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় অধ্যক্ষ 120, শ্রী জিতেন্দ্র চৌধুরী মাননীয় বিরোধী দল নেতা সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা সরকারের মুখ্য সচেতক সদস্য, শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী রামপাল জামাতের সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 207 ধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় রুলস কমিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। কমিটি অন প্রিভিলেজ শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী রামপ্রভু জামাতের সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মনকে কমিটি অন প্রিভিলেজের চেয়ারম্যান নিযুক্ত করছি। লাইব্রেরি কমিটি শ্রীমতী স্বপ্না দেববর্মা সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী পিনাকি দাস সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য,
শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রী কোটালাল জামাতের সদস্য, শ্রী ভারত বর্মা সদস্য, শ্রী রামু দাস সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 4 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্নাদেব বর্মাকে লাইব্রেরি কমিটি চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন বিনয় ভূষণ, শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী অন্তরা সরকারদের সদস্য, শ্রী মাইলা প্রমুখ সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কলের সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসকে কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন গভর্নমেন্ট এসুরেন্স শ্রী রঞ্জিত দেব বর্মা সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী সমলাল ঠাকুর সদস্য, শ্রীমতী স্বপ্না দাসপাল সদস্য, শ্রীমতী স্বপ্না দেব বর্মা সদস্য, শ্রী কোটালাল জামাতের সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য, শ্রী শৈলরতন নাথ সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেব বর্মা মহোদয়কে কমিটি অন গভর্নমেন্ট এসুরেন্সের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন পিটিশন শ্রী অভিষেক দেবরায়ের সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সমলাল ঠাকুর সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রীমতী নন্দিতা দেব বর্মা রিয়াং সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী অশোক মিত্র সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়কে কমিটি অন পিটিশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন এসুরেন্স অফ মেম্বার্স ফ্রম দি সিটিং অফ দি হাউস শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী রামপদ জামাতের সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রী মাইলা প্রমুখ সদস্য, শ্রীমতী অন্তরা সরকারদের সদস্য, শ্রীমতী স্বপ্নাদেব বর্মা সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম দ্য সিটিং অফ দ্য হাউস এর চেয়ারম্যান নিযুক্ত করছি। হাউস কমিটি শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সুশান্ত প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী রঞ্জিত দেব বর্মা সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য পিনাকি দাস চৌধুরী মহোদয়কে হাউস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। এথিক্স কমিটি শ্রী রামপ্রসাদ পাল মাননীয় অধ্যক্ষ, 120 সদস্য, শ্রীমতী কল্যাণী সাহারা সরকারি মুখ্য সচিব সদস্য, শ্রী রামপুর জানাবাতের সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রীমতী অন্তরা দেব সরকার সদস্য, অন্তরা সরকার দেব সদস্য, শ্রীমতী নন্দিতা দেব বর্মা রিয়াং সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 277 এর ধারা মোতাবেক উপাধ্যক্ষ মহোদয় এথিক্স কমিটির চেয়ারম্যান নিযুক্ত থাকেন। এই সভা বেলা 1:55 পর্যন্ত মুলতবি রইল।